তাহলে আমরা শুরু করতেছি কি বলেন, স্যাগ দিয়ে। স্যাগের বাংলা মিনিং তো আমরা সবাই জানি মোটামুটি। স্যাগের বাংলা মিনিং কি বলেন, ঝুল, অর্থাৎ কতটুকু ঝুলে পড়বে একটা রেফারেন্স লাইন থেকে, কতটুকু ঝুলে পড়বে সেই মেজারমেন্টটাকে আমরা কি বলবো, স্যাগ বলবো, তাই না? তো স্যাগের উপর কয়েকটা ফ্যাক্টর আছে, আমরা দেখবো। স্যাগ হইতে পারে টেম্পারেচারের জন্য। আচ্ছা, স্যাগ মেইনলি অন্য কিছু ঝুলে পড়া আমরা দেখবো না। আমরা মেইনলি ঝুলে পড়া যেটা দেখবো সেটা হচ্ছে তারের ঝুলে পড়াটাকেই আমরা বলবো, দেখবো আর কি, বুঝতে পারছেন? তো আমরা মেইনলি স্যাগ দেখবো হচ্ছে কোন লাইনে বলেন তো, ট্রান্সমিশন যে লাইন আছে ওই লাইনের আমরা কী বের করতে চাচ্ছি বলেন, স্যাগ ক্যালকুলেট করতে চাচ্ছি, বুঝতে পারছেন? তাহলে আমরা একটু বলে ফেলি কী ফ্যাক্টর আমরা ডিফাইন করতে চাচ্ছি। তাহলে ধরে নেন এই হচ্ছে আমাদের একটা পোল বা টাওয়ার, যেটাই বলো না কেন তুমি, নো প্রবলেম। এটা হচ্ছে আমাদের কি বলেন, একটা টাওয়ার বা পোল। আর ঠিক আছে, হ্যাঁ হইতে পারে, জিনও পড়াশোনা করতে আসতে পারে। ওকে, তার মানে দেখতে পাচ্ছি দুইটা টাওয়ার আছে, তাই কি না? জায়গা নেই, এই পাশ থেকে চেয়ার নাও। কষ্ট হয়ে গেছে, থেকে দাঁড়ায় থাকবা? আচ্ছা ঠিক আছে, নেন। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের কি বলেন, সেই টাওয়ার, দুইটা টাওয়ার। তো দুইটা টাওয়ারের ভিতরে অবশ্যই তার থাকবে, তাই কিনা বলেন, ট্রান্সমিশন লাইন থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের ধরে নেন নর্মালি এই অবস্থায় ট্রান্সমিশন লাইন থাকে, এরকমভাবে থাকা উচিত কিনা বলেন, থাকা উচিত। কিন্তু নানান বিভিন্ন ফ্যাক্টরের কারণে দেখবো যে এই তার কী হবে বলেন, ঝুলে পড়ে যাবে, তাই না? আমরা জানি পৃথিবীর এই পুরো পৃথিবী সবাইকে তার কোন দিকে টানে বলো, নিচের দিকে টানে, তাই কিনা, তাই না? মার্কার ছেড়ে দিলে কই পড়বে বলেন, নিচে পড়বে। তাহলে মার্কারের উপর অবশ্যই পৃথিবী কী করতেছে বলো, অভিকর্ষ বলে টানতেছে কিনা বলেন। তার মানে এই তারের প্রত্যেকটা পয়েন্টকে এই পৃথিবী কী করতেছে বলো, নিচের দিকে টানতেছে। তো এইসব টান খাওয়ার ফলে আবার যখন এই তার টেম্পারেচার বাড়বে, ওয়েদারের বাড়তে পারে না, ওয়েদারের টেম্পারেচার এখন যেমন কম, ওয়েদারের টেম্পারেচার আবার কি বাড়তে পারে। তো ওয়েদারের টেম্পারেচারের কারণে এই তার কি, তাহলে তার গরম হয়ে যাবে। তাহলে তার গরম হলে কি তার কি ওই লেভেলে থাকতে পারবে আর না, তাহলে ওই তার কী হবে বলেন, ঝুলে যাবে। তাহলে টেম্পারেচার হইতে পারে, তার ওয়েদারের কারণে এই একটা কারণ গেল, আবার পৃথিবী টানতেছে ওকে নিজের কারণে। আবার এই তার নিজেই অনেক ভারী, অনেক ভারী তার। তাহলে ভারী তারকে যদি আমরা এভাবে ধরে রাখি, তাহলে ওর নিজের ভরের কারণে কী হবে বলো, নিচের দিকে পড়ার ট্রাই করবে না, ওর নিজের ভারের কারণে ঝুলে পড়বে না, পড়বে। আচ্ছা, আরও কিছু ওয়েদারের ফ্যাক্ট হতে পারে, যখন যেমন কাশ্মীর দিকে আমরা যদি খেয়াল করি বা সিরিয়ার দিকে যদি খেয়াল করি, তাহলে অনেক বরফ অঞ্চল না, বরফ পড়ে না ওই এলাকায়। তাহলে ওই এলাকাগুলোতে এখানে কী পড়তে পারে বলো, বরফ পড়তে পারে। তাহলে বরফ পরে বরফের নিজের একটা কী আছে বলো, ওয়েট আছে। তো ওইটার কারণে ওইটা কী হয়ে যাবে, আরও হেভি হয়ে যাবে এবং সে কী করবে, আরও ঝুলে পড়বে। ওরকম অনেকগুলো ফ্যাক্টর আছে, আমরা দেখবানি আস্তে আস্তে। তো এইসব কারণে এই তারের আসলে ওই লেভেলে থাকার মতো কোনো কী হয় না বলেন, পরিস্থিতি ক্রিয়েট হয় না, একদম স্ট্রেট থাকে না। আর একদম স্ট্রেট রাখা হয় না। কেন রাখা হয় না? কারণ আমি এখন মনে করো গরমকাল, আমি খুব একদম শক্তপোক্ত করে তারকে আমি টানাই দিলাম, বুঝতে পারছেন? কিন্তু যখন ঠান্ডা পড়বে, মানে যখন ওই টেম্পারেচার কমে যাবে ওয়েদারের, তখন এইটা কী হবে, টান ধরবে না, এটা আরও কী হবে, টান টান ফিল করবে না। আমাদের চামড়ায় কি, মানে এখন কি টান ফিল করতেছি না? তাহলে আমাদের চামড়া কি যেমন টান টান ফিল করি, ওরকম ওই কপারের মানে যে তার আছে ওইটাও কি ফিল করবে বলো, টান টান ফিল করবে। যদি খুব স্ট্রং করে আমরা টানা দিয়ে রাখি, তাহলে শীতকালে টেম্পারেচার কমার কারণে লাইট কমে গেছে নাকি? আচ্ছা, তাহলে টেম্পারেচার কমার কারণে ওইটা আরও টাইট হবে আর কি। তো টাইট হলে এই পোলের উপর সেই প্রেশারটা গিয়ে পড়বে, বুঝতে পারছেন? সুতরাং পোল মেকানিক্যালি আর স্ট্রং থাকতে পারবে না। তো যাই হোক, যে কারণেই হোক, আমরা তারকে যদি এভাবে লম্বা করে রাখা আসলে পসিবল না, সেলফ ওয়েটের কারণে হোক, ওয়েদারের কারণে হোক, বা আদার্স কোনো ইম্প্যাক্ট হবে হোক না কেন, যার কারণে হোক, সেটা আসলে কী পড়ে বলেন, এভাবে ঝুলে পড়বে, বুঝতে পারছেন? তাই ঝুলে পড়ার যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হবে কি বলেন, স্যাগ বলা হবে। আর কতটুকু ঝুলছে সেইটার মেজারমেন্টটাকে আমরা কি বলবো বলেন, স্যাগ বলবো। আমার কথা কি বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে কতটুকু ঝুলছে বলেন, সেইটার মেজারমেন্ট কি আমার মাটি থেকে হবে না কোথা থেকে হবে বলেন, কোনটা থেকে হওয়া উচিত বলেন? এই যে আমার যে রেফারেন্স লাইন টানছিলাম আমরা এক পোল থেকে আরেক পোলের, যে ওই বরাবর থাকার কথা ছিল কোন বরাবর বলেন, এই বরাবর। কিন্তু সে ওই বরাবর না থেকে কতটুকু সেটা ডিফ্লেক্ট হয়েছে, ওইটাই কি বলেন আমাদের স্যাগ। তার মানে একদম এইখান থেকে একদম মিড পয়েন্ট থেকে এই পয়েন্টেই কি সব থেকে বেশি ঝুলছে না বলো তো, তাই কি না? তুমি যদি এখান থেকে এদিকে যাও, ধীরে ধীরে তোমার সেই ঝুলের পরিমাণটা কি হচ্ছে বলো, কমতেছে, আবার এখান থেকে এখানে ঝুলে পড়তেছে। তাহলে যে সর্বোচ্চ ঝুল সেটাকে আমরা কি বলতেছি বলেন, স্যাগ, বা এটাকে আমরা এস দ্বারা রিপ্লেস করতে পারি, বুঝতে পারছেন?
আর একটা সতর্কতা বাণী, সেটা হচ্ছে ভুলেও কখনো এস কখনো কি ভূমি থেকে করা হয় না, বলো হাইট ভূমি থেকে ক্যালকুলেট করা হয় না, ক্যালকুলেট করা হয় যে লেভেলে থাকার কথা ওই লেভেল থেকে সর্বোচ্চ কতটুকু ঝুলে পড়ছে ওইটাকে আমরা কি বলবো বলেন, স্যাক বলতে পারি। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমরা এই এক টাওয়ার থেকে আর এক টাওয়ারে, অর্থাৎ এই যে পোলের এই মাথা আর এই পোলের এই মাথা, এই দুই মাথার মধ্যকার যে দূরত্ব সেটাকে বলা হয় কি বলেন, কি বলা হয় বলেন, সেইটাকে বলা হয় স্প্যান লেংথ। কি বলা হয় বলেন, স্প্যান লেংথ। অর্থাৎ দুই টাওয়ারের মধ্যকার যে দূরত্ব সেটাকে আমরা কি বলতেছি বলেন, স্প্যান লেংথ। তাহলে স্প্যান লেংথ পাইলাম, এল সেটাকে রিপ্লেস করতেছি কি দ্বারা বলেন, এস দ্বারা। আপনারা লিখে নেন, হ্যাঁ এটা কোনটা স্প্যান লেংথ এগুলো আপনারা লিখে নেন। আর এসটা হচ্ছে কি বলেন, স্যাগ। তাহলে আমাদের এখন ক্যালকুলেট করতে হবে ভাই এই স্যাগের মানটা আমাদের কত হবে বা কতটুকু ক্যালকুলেট আমরা করতে পারবো, সেটা আমাদের জানার উদ্দেশ্য। বুঝতে পারছেন? নেন তাহলে একটু লিখে নেন কোনটা পরিচয় কি। এল হচ্ছে কি বলেন, হ্যাঁ এল এর পরিচয় হচ্ছে কি বলেন, একবারে লিখতে পারবো স্প্যান লেংথ। আর স্প্যান লেংথের পরিচয় তো আপনারা জানেন যে দুই টাওয়ারের মধ্যকার দূরত্বটা কি বলেন, স্প্যান লেংথ। আচ্ছা ডাব্লিউর পরিচয় কি বলেন, ডাব্লিউর পরিচয়টা হচ্ছে এই তারের সেলফ যে ওয়েট সেটা কি বলে বলেন, ডাব্লিউ। বুঝতে পারছেন? তাহলে ডাব্লিউর পরিচয় হচ্ছে ওয়েট অফ দ্য কন্ডাক্টর, ওয়েট অফ দ্য কন্ডাক্টর। বাট এইটা মেজারমেন্ট করা হবে কেজি পার কি বলেন মিটারে, কেজি কি বলেন পার মিটার। ইউনিটগুলো খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? আপনি ইউনিটের সম্পর্কে সতর্কতা না থাকলে আপনার অঙ্ক ভুল হয়ে যাবে, একটু পরে দেখবেন আপনার অঙ্ক ভুল হচ্ছে। তাহলে আমি ডাব্লিউ যে মেজারমেন্ট করবো ওয়েট অফ দ্য কন্ডাক্টর ইউনিট কী হবে বলেন, কেজি পার মিটার। ওকে, আরেকটা আছে টি, বড় হাতের টি, সেটা হচ্ছে কি বলেন টেনশন। টেনশন যদি বাংলায় বলি এটা হচ্ছে টান, যদি বাংলায় বলি সেটা কি বলবো বলেন, টান বলবো। তো এইটাকে কত বলেন, এইটা রাখা হবে শুধু কেজিতে। কিসে বলেন, কেজিতে। টান কতটুকু সে টান ফিল করতেছে। বুঝতে পারছেন? তাহলে টি এর পরিচয় হচ্ছে টেনশন বা কতটুকু টান ফিল করছে। কে টান ফিল করতেছে বলো, এই পোল নাকি কন্ডাক্টর, কন্ডাক্টর। তাহলে টেনশন অফ দ্য কন্ডাক্টর, যাই বলো না কেন, টেনশন অফ দ্য কন্ডাক্টর। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে টান পাচ্ছে কয় জায়গা থেকে টান আসতেছে বলেন তো, দুই কারণে টান আসবে আমার এখানে। কোন কারণে বলেন, দুই কারণে। এই ডাব্লু এটা কি কন্ডাক্টরের নিজের পৃথিবী কি করতেছে বলো, নিজের দিকে টানতেছে, টানতেছে কিনা বলেন, কন্ডাক্টর নিজের দিকে টানতেছে, ওই কারণে একটা টান আসবে এই কন্ডাক্টরের উপর, তাই কিনা। আরেকটা টান কোথায় আসবে বলেন তো, আরেকটা টান আসবে এই টাওয়ার আর এই টাওয়ার মাঝখানে যে কি করে রাখছি বলেন, টেনে রাখছি, এই টাওয়ারের টান এখানে এই কন্ডাক্টরের উপর অ্যাপ্লাই হবে। সুতরাং দুইটা টান আমাদের এখানে কি অ্যাপ্লাই হবে। আমরা টাইসের ওগুলো কনসিডারেশন পরে আসি, কখন বাতাস থাকবে কখন বাতাস থাকবে না, এগুলো পরে হিসাব। আমরা আগে একটু সিম্পলিফাইড ক্যালকুলেশন করি। আমরা বলতে পারি ভাই এই তারের উপর বর্তমানে দুইটা টান আছে, এক্সিস্ট করতেছে। পৃথিবী তাকে নিজের দিকে টানতেছে এই একটা টান, আর এই টাওয়ার আর এই টাওয়ার দিয়ে কি ঝুলে রাখা হয়েছে না, তাহলে এই টাওয়ার আর এই টাওয়ার কন্ডাক্টর কি টেনে ধরে রাখছে কিনা বলেন, টেনে ধরে রাখছে, সুতরাং টান হবে। বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে কোন টান কোন দিক কাজ করবে। পৃথিবীর টান একদম কোন দিক কাজ করে বলেন, নিচের দিকে। আপনি এই মোবাইলটাকে আপনি এইভাবে রাখেন, তাও টান কোন দিকে রাখেন, মোবাইলটা এইভাবে রাখেন, সে ওইভাবে চলে যাচ্ছে টানটা না, তাও টান কোন দিক পড়বে বলেন। আমি যেভাবে ফেলি তাহলে মোবাইলকে ওইভাবে পড়বে নাকি একদম খাড়া পড়বে নিচের দিকে, তাহলে টান কোন দিক কাজ করার সময় বলেন নিচের দিকে। সুতরাং পৃথিবী যে টানটা দিবে সেটা সবসময় কোন দিক বলেন, একদম ডাউনওয়ার্ড ডিরেকশন। আর টান কোন দিকে হবে, এই টাওয়ারের যে টান হবে সেটা হবে এই তারের ট্যানজেন্ট বরাবর হবে। কোন দিকে হবে বলেন, ট্যানজেন্ট বরাবর, অর্থাৎ স্পর্শক বরাবর হবে। বুঝতে পারছেন? যেমন আমি যদি বলি এই পয়েন্ট টান খাবে কিরকম বলেন, এই পয়েন্ট টান খাবে এই এরই বরাবর, ওই স্পর্শক বরাবর। বুঝতে পারছেন? যদি বলি ভাই এইখানে টান খাবে কিরকম হবে বলো, ওই তারের কি বরাবর বলো, একদম স্পর্শক বরাবর। যদি বলে এইখানে টান খাবে কিরকম বলো, জাস্ট এটার স্পর্শক বরাবর টান খায়। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন? তাহলে যদি বলে এইখানে টান হবে কতটুকু বলেন, সেটা হবে কি বলেন, একদম স্পর্শক বরাবর হবে না। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে বলতে পারি ভাই একদম এইখানে টান হবে কতটুকু বলো, এটা কি একদম কি হরাইজন্টাল না, একদম এই বরাবর টান খাবে কিনা বলেন। বুঝতে পারছেন? এখন দেখেন এই পয়েন্টে যে টান আসতেছে সেটা কিন্তু অনলি ফর 8 আওয়ারের জন্য না, কারণ টেনে রাখছে কয়জন, দুইজন তো টেনে রাখছে নাকি। তাহলে প্রত্যেক পয়েন্টে টানের অবজারভেশনের জন্য কয়টি টান আসবে বলেন, 2টা করে টান আসবে। সুতরাং এই পয়েন্টে দেখা যাবে যে এই পয়েন্টের যে এইদিকে যে ট্যানজেন্ট এইদিকে কি খাবে বলেন, টান খাবে। আবার এই পয়েন্টে 8 আওয়ারের জন্য কি খাবে বলেন, টান খাবে। প্রত্যেকটা পয়েন্টে 2টা টাওয়ারই কি করবে, টান 2টা টাওয়ারের টান এই প্রত্যেকটা পয়েন্টে কি হবে বলেন, অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন?
আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের এস এর মানটা কত হবে সেটা ক্যালকুলেট করে ফেলা। বাট এই এস এর মানটা যেভাবে তোমাদের বইতে প্রুফ করে এইভাবে আসলে অ্যাকচুয়াল প্রুফ না, বুঝতে পারছেন? ওইটা আসলে কোনোভাবেই কি না গ্রহণযোগ্য প্রুফ না। এই জন্য তোমাদের মনে কনফিউশন জাগতেও পারে, নাও পারে। জাগলে ভালো, না জাগলে আরও ভালো। জাগতে নাই পারে আপনাদের, হ্যাঁ ছোটো লেভেল আছেন তো এই জন্য আপনাদের নাও জাগতে নাই পারে, বাট জাগা উচিত। ওই প্রমাণটা অ্যাকচুয়াল প্রমাণ না। অ্যাকচুয়াল প্রমাণ হবে এইটাকে বলা হয় ক্যাটেনারি কার্ভ বলে। এটাকে কী বলে বলেন? ক্যাটেনারি কার্ভ বলে বা প্যারাবোলিক কার্ভ বলে, বুঝতে পারছেন? এটা দেখতে একটা প্যারাবোলার মতো। সুতরাং আগে করতে হবে কি, এই প্যারাবোলার ইকুয়েশন আপনাকে বের করতে হবে আগে, ক্যাটেনারিক ইকুয়েশন দিয়ে বের করতে হবে। সুতরাং ওই ইকুয়েশন বের করে তারপরে তুমি যে কোনো কিছু চাও বের করতে পারবা। অনেক বড় প্রসেস, হ্যাঁ, ডিফারেন্সিয়েট করে টোরে বের করা লাগে। বাট আমাদের অত সময় নেই, আমরা এখানে কি ধূপধাপ মেরে দেবো আর কি, বুঝতে পারছেন? তাহলে সেই ধূপধাপ প্রমাণ দেখাচ্ছি। আমি আগেও বলি এই প্রমাণে প্রচুর পরিমাণে কি আছে বলেন, ফল্ট আছে। হ্যাঁ, এই প্রমাণ যদি কেউ ফল্ট ধরতে চায়, অনেক ফল্টে কি ধরতে পারবে বলেন, ফল্ট ধরতে পারবে। নেন তাহলে যাই হোক, বাংলা হিসাব এই তারের উপর বর্তমানে কয়টা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বলেন? 2টা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বা 2টা টান অ্যাপ্লাই হচ্ছে। তাহলে লিখে ফেলেন সুন্দর করে, 2 ফোর্স অ্যাক্টিং অন দ্য কন্ডাক্টর। দুই ধরনের ফোর্স কি হচ্ছে বলেন, কন্ডাক্টরের উপর অ্যাক্ট করতেছে, মানে কার্য করতেছে। এক নাম্বার হচ্ছে টেনশন, টান। এই টানটা কার বলেন? এই পোল যে পরিমাণ কি দিচ্ছে বলেন, টান দিচ্ছে। 2 নাম্বার WX, আর একটা টান হচ্ছে, 2টা ফোর্স, WX একটা ফোর্স, যে ফোর্সটা acting on the conductor, sorry, 2 force acting on the conductor at distance x/2 from point O। হ্যাঁ, এইটা লেখার আগে একটু দেখেন, একটু এই দুইটা আপনি এইটা বুঝতে পারতেছেন অবশ্যই। টেনশন বলতে বুঝাচ্ছি এই টাওয়ার দুইটাই, টাওয়ারের উপর কি পরিমাণ প্রতি পয়েন্টে যে টান অ্যাপ্লাই করতেছে ওইটা। আর WX তারা মিন করতেছে, দেখেন একটু ভালো করে খেয়াল করেন। আমরা এই প্রমাণ করার সুবিধার্থে আমরা এইখানে একটা কি কনসিডার করতে পারি বলেন তো? এখানে আমরা একটা কোঅর্ডিনেট চিন্তা করতে পারি। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা কোঅর্ডিনেটের অবশ্যই একটা অরিজিন থাকে না? অরিজিন থাকে। তাহলে আমাদের কোঅর্ডিনেট হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের সেই কোঅর্ডিনেট, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার সেই, এটা ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে কি বলেন আপনার সেই কি অক্ষ বলেন, এক্স অক্ষ, বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, তাহলে এই বরাবর হচ্ছে এক্স অক্ষ, আর এই বরাবর কি বলেন, ওয়াই অক্ষ, বুঝতে পারছেন? তাহলে এখন আপনাকে বলা হইলো ভাই আপনি যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নেন, এই পয়েন্ট নিচ্ছেন, বুঝতে পারছেন? তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আমি যদি বলতে পারি এক্স কমা কি বলতে পারি বলেন, ওয়াই বলতে পারি কিনা? হ্যালো হ্যালো, হ্যাঁ জয়, আমি তো একটু পড়াইতে আসছি ভাই। হ্যাঁ, আমার তো একটু দেরি হবে জয়। আচ্ছা, এখন দেখো তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ককে বলছি আমরা এক্স কমা ওয়াই। তো এই পয়েন্টের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই মানে কি বলেন তো? যে এইটাকে বলতেছি আমরা মূল বিন্দু, ও পয়েন্ট। তাহলে ও পয়েন্ট থেকে এই এক্স বরাবর এইটুক কতটুক বলেন, এক্স, আর এইখান থেকে এইটুক কি বলেন, ওয়াই। আমার কথা কি বুঝছেন কিনা? সুতরাং এইগুলোকে আমরা এইখানে না দেখাই বা এইগুলোকে আমরা এইভাবে না দেখাই, বুঝতে পারছো তুমি এক্স আর ওয়াই এর মিনিং কি, তাই কিনা বলেন? তাহলে আমরা বলতে পারি ভাই এইখান থেকে যে এইটুকু ডিস্টেন্স, সেইটুকুকে আমরা কি বলতে পারি বলো, ওয়াই বলতে পারি কিনা? একদম এইখান থেকে এই যে এই পর্যন্ত যে ডিস্টেন্স, অর্থাৎ এই পয়েন্ট পর্যন্ত যে হাইট, এই পয়েন্ট পর্যন্ত যে কি বলেন, এই যে হাইটটা, ওইটাকে আমরা কি বলতেছি বলেন, ওয়াই বলতেছি। আর এই পয়েন্ট থেকে এই যে এক্স বরাবর যে গ্যাপ বা ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলতেছি বলেন, এক্স বলতেছি। তাহলে এই হচ্ছে আমার সেই এক্স, আর এইটুকু যে হাইট, সেটা দিক থেকে আর এদিক থেকে কি বলেন, ওয়াই। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন ধরেন যে নর্মালি ধরেন এরকম, ধরেন এই একটা তার, তাই না? একটা বস্তু, তাই না? তার ওয়েট কোথায় কাজ করতেছে আমরা এরকম বলতে পারি। আমি এরকম একটা তার দিয়ে ধরে রাখলাম, তাহলে পৃথিবী করবে কি বলো, এর যে প্রত্যেকটা পার্টিকেল আছে এর ভেতরে, ওদেরকে প্রত্যেকে কি করবে বলেন, টান দিবে, তাই কিনা? তাহলে এই পয়েন্টেও টান দিবে, এই পয়েন্ট টান দিবে, এই পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে পৃথিবী কি করছে বলে, নিচের দিকে টানতেছে। তাহলে এতগুলো টান কনসিডার না করে আমরা একটা
ভরটাকে আমরা একটা সেন্টারে একটা বস্তুর মতো চিন্তা করতে পারি, বুঝতে পারছেন? হ্যাঁ, ভরকেন্দ্র টাইপের, ভরকেন্দ্র আর কি। অর্থাৎ এই পুরো ভর এভাবে সরায় রাখাও যে কথা, আর এই পুরো তারকে, পুরো বস্তুর একটা চাপ দিয়ে একদম সেন্টারে একদম রেখে দেওয়া কি বলো, একই কথা অ্যাকর্ডিং টু ফিজিক্স, বুঝতে পারছেন? এই পুরো তারকে এরকম ভাবে সরায়, সেটা ভর কি সরানো না? এই যে দেখতে পাচ্ছি এতটুকু এতটুকু যায় কি সরানো বলো, ভর সরানো। তাহলে আমি যেটা কি করি বলো, চাপ দেই, চাপ দিয়ে একদম একটা গোল পিচ্ছি বল বানিয়ে ফেললাম, ওই বলটাকে আমরা একদম সেন্টারে রাখা যে কথা, ওই ভরটাকে রাখা যে কথা, আর ওই ভরটাকে ভেঙে ডিস্ট্রিবিউট করে দেওয়া কি বলো, একই কথা। টান সেই একই ফিল করবে আর কি, বুঝতে পারছেন? তাহলে অন্য উদাহরণে আমরা বলতে পারি এই পুরো বস্তুর ভর আসলে কোথায় নিহিত বলো, একদম সেন্টারে নিহিত। অর্থাৎ আমরা বলতে পারি এই পুরো বস্তুর আলাদা আলাদা টানের যোগফল, আর এই পুরো বস্তুকে চাপ দিয়ে সেন্টারে এনে ওই বস্তুর টানের খেয়ে বলেন সমান হবে কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে যদি এইটা একটা আমাদের কোনো একটা কি বলেন, কোনো একটা তার হয়, লম্বালম্বী এই তারটা আছে, তাহলে এই তারের লেংথ আমরা বলতেছি কি বলেন, ধরেন এক্স পরিমাণ। তাহলে বলা হয় তার মানে কি এই পয়েন্টে পৃথিবী টানতেছে, এই প্রত্যেকটা পয়েন্টে কি আছে, পৃথিবী টানতেছে কিনা বলেন? তো এইটা টানা যে কথা, এটাকে চাপ দিয়ে একদম সেন্টারে কোনো একটা সমান পরিমাণ বস্তু রাখলেও এই সব টানের যোগফল আর এইটাকে যখন একা রেখে দিছি তখনকার টানের মানের কি হবে বলেন, সমান হবে। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? সুতরাং দেখেন তো এই যে পুরো জিনিসটার, এটার যে পুরাটা লেংথ, এই পুরা লেংথের এই পুরোটার লেংথ কতটুকু বলেন? 0 থেকে কত পর্যন্ত বলেন? এক্স পর্যন্ত। তাহলে এইটুকুর লেংথ কত বলো? এক্স। তাহলে এটাকে আমরা এর মধ্যে চিন্তা করতে পারি কিনা বলেন? পারি তো নাকি? তাহলে এইটার পুরা তারের যে টান সেটা ফিল করবে কোথায় বলো? এক্স্যাক্ট x/2 যেখানে আছে, এই পুরো তারকে চাপ দিয়ে x/2 রেঞ্জে এনে রাখলেও, এই পুরা তার সরাই সিটায় রাখলে বা এইটুকু আলাদা আলাদা রাখলে যেই পরিমাণ টান ফিল করতো, এই পুরা তারকে এক জায়গায় আনার পরও কি বলো, ঠিক একই পরিমাণ টান সে ফিল করতে পারবে। কথা কি বুঝতে পারছেন? এবং এই টানের মানটা বলতেছি কত বলো? w ইন্টু এক্স বা w ইন্টু এক্স বলতেছি, বুঝতে পারছেন? পুরো তারের যে ওয়েট সেটাকে আমরা কি বলছি বলেন? w ইন্টু এক্স বলতেছি। আমরা ভালো করে খেয়াল করো, দেখো এখানে কিন্তু প্রমাণে গড়বড় শুরু হয়েছে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে এখানে কিন্তু প্রমাণে গড় শুরু হয়েছে। কেন গড় শুরু হয়েছে ভাই? আপনি এই সিনারিও আপনি বলতে পারেন কোন তারের ক্ষেত্রে বলেন? একদম স্ট্রেট যখন থাকবে তখন আপনি বলতে পারেন যে এইটার একদম সেন্টারে রাখলে কি ফিল করবে বলেন? একদম মানে পুরাটা সরাই রাখা যে কথা, এই বস্তুটাকে মাঝে আনলেও কি বলো, একই পরিমাণ টান ফিল করবে। কিন্তু এই বস্তু কি বলেন, এই যে তারটা, এই তারটাকে ওর মতো কি আছে, স্ট্রেট আছে না? এই তার কি হয়ে গেছে বলেন? একটু কি হয়ে গেছে, কার্ভেচার হয়ে গেছে না? সুতরাং একদম সেন্টারে কি করতে পারবা না তুমি? সেন্টারে বলতে পারবা না যে ভরকেন্দ্র কোথায় আছে বলো, সেন্টারেই আছে। তো এইটা একটা প্রমাণের কি বলো, বড় সড়ো লিমিটেশন। কিন্তু আমরা কি বলে চালাচ্ছি বলো, যে এরকম বলতেছি যে ভাই আমরা যে এই যে তারটুকু ধরছি, এই তার লেংথ খুবই কি বলেন, ছোট। এই তারের লেংথটা কি বলেন, ছোট, কম্পেয়ার টু দ্য স্প্যান লেংথ। স্প্যান লেংথের তুলনায় এই দৈর্ঘ্যটা কি বলেন, অনেক ছোট বলতেছি। সুতরাং এইটাকে আমরা মোটামুটি অন অ্যাভারেজ কি ধরে নিতে পারি বলো, স্ট্রেট লাইনের মতো ধরে নিতে পারি আর কি। তো সেই সেন্স থেকে আমরা কি বলতে পারি, w ইন্টু এক্স বলতে পারি। বুঝতে পারছেন কি? ডাব্লিউ পরিচয়টা কি বলেন? ওয়েট অফ দ্য কন্ডাক্টর কেজি পার মিটার। এটা মিনিং কি বলেন তো? প্রতি মিটারে কত কেজি ওয়েট তার আছে, প্রতি মিটারে কত কেজি তার ওয়েট আছে। তাহলে ধরেন আমি যদি এরকম বলি যে এইটার মান হচ্ছে, ধরেন পুরোটার যে লেংথ, হ্যাঁ, এই পুরো তারের যে লেংথ সেটা হচ্ছে কত মিটার বলেন? ধরেন কথাটা 10 মিটার ধরলেন, হ্যাঁ, কত মিটার ধরছেন? 10 মিটার। এখন আপনাকে বলা হয়েছে যে এই একক দৈর্ঘ্যে এটা কত মিটার বলেন? 1 মিটার না? এটা কত মিটার বলেন? 1 মিটার। তাহলে এই 1 মিটার দৈর্ঘ্যে আমার যে ডাব্লু, সেটা তোমাকে, সেটা হচ্ছে কত বলো, ডাব্লু। এই 1 মিটারের জন্য এই 1 মিটারকে পৃথিবী কি বলে টানবে বলো? ডাব্লু বলে টানবে। অর্থাৎ কন্ডাক্টরের 1 মিটার ওয়েট কত বলো? ডাব্লু। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন আপনাকে জিজ্ঞেস করা হয়, তাহলে ভাই পুরো 10 মিটারের তোমার ওয়েট কতটুকু হবে বলেন? কত হবে? বুঝো নাই বাংলা? কি বুঝছি তা চুপচাপ করে তাকাই আছিস কি জন্য? কিছু একটু বল। মোরাদ সাহেব কথা হয় বলেন? হুঁ কি বুঝি নাই বাংলা বলেন, মানে উচ্চারণ করেন। কথা হয় বলেন? 10W। কারণ একক দৈর্ঘ্যে আপনার ওয়েট দেওয়া আছে, তাহলে আপনার পুরো দৈর্ঘ্য কতটুকু বলেন? 10 মিটার। তাহলে পুরাটার ওয়েট কবে কতটুকু হবে বলো? 10 × W হবে। কারণ আপনার যে ওয়েট সেটা দেওয়া আছে কত মিটার বলো? পার ইউনিট লেংথে কি দেওয়া আছে বলো?
ওয়েট দেওয়া আছে কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে তোমার ওয়েট দেওয়া আছে। তো এই পুরোটা ধরে কতটুকু বলেন? 10 মিটার। তাহলে এই তারকে পুরো যে আকর্ষণ করো, পুরো যে ওয়েট দিবে, পুরো যে ওয়েট টান দিবে ওয়েটে, এই পুরো তারের ওয়েট কত হবে তাহলে 10 × W। আর এই পুরো তারের যে টান সেটা কোথায় ফিল করবে বলো? একদম সেন্টারে ফিল করবে কিনা? করবে। তাহলে এই টানটার মান হবে কত বলেন? 10 × W। আমার কথাকে বুঝতে পারছেন কিনা বলেন? দেখো তো সেম সিনারি এখানে আর কিনা বলেন। এই তারের পুরোটার লেন্থ কতটুকু বলো? এইটুকু। আমি যে এইখান থেকে একদম এইটুকু চিন্তা করতেছি, এই যে এই তারের, তাহলে এই তারের এইখান থেকে পর্যন্ত লেন্থ কতটুকু বলো? এক্স। স্ট্রেট লাইন আমি ধরে নিছি, এই তারের পর্যন্ত লেন্থ কতটুকু বলো? এক্স। তাহলে এই তারের এইখান থেকে যদি এইটুকু লেন্থ এক্স হয়, তাহলে প্রতি একক মিটারে ভর দেওয়া আছে কত বলো? ডব্লিউ। ওয়েট দেওয়া আছে ডব্লিউ। তাহলে এই পুরো এইটুক তারের জন্য তাহলে কতটুকু টান ফিল করবে? ডব্লিউ × এক্স। এবং সেটা কাজ করবে কোথায় বলো? একদম সেন্টারে কাজ করবে। বুঝতে পারছেন? তাহলে পুরো তারটা এই, তার মানে এইখান থেকে এইখানে যদি এক্স হয়, তাহলে এইটুক হবে কতটুকু বলেন? অবশ্যই এইটুক হবে হচ্ছে আপনার x/2, এবং এখান থেকে এইটুক হবে কত বলেন? x/2। আমার কথাকে বুঝতে পারছেন কিনা বলেন? তার মানে এই যে ওয়েটটা, অর্থাৎ এই যে এইটুক তার, আমরা যে এইটুক তারের কথা বলতেছি, এই তারের যে ওয়েটটা, আমরা যে এইটুক তার বলতেছি, এই যে এখান থেকে এইটুক তারের কথা বলছি, এই তারের যে ওয়েটটা সেটা আসলে কতটুকু বলো? W × X। কোথায় 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 অ্যাক্ট করবে বলো? সেন্টারে। কোথায় অ্যাক্ট করবে বলেন? কিন্তু বাস্তবে এটা কিন্তু আসলে হবে না, কারণ এটা কি না বলো? ওরকম কি না বলো? স্ট্রেট লাইন না, কিন্তু এই প্রমাণে গড়বড় এখানেই। হ্যাঁ, তোমরা ফিজিক্স ভালো একটু কম জানো, তো এই জন্য হচ্ছে আমার সাথে তোমরা বিরোধিতা করতেছো না আর কি। হ্যাঁ, যারা ভালো ফিজিক্স জানে তারা টাস করে, ভাই এটা তো সম্ভব না। বুঝতে পারছেন? এবং তুমি এটা কিভাবে তুমি শিওর হইলা যে x/2তেই হবে? তুমি কিভাবে শিওর হইলা বলো? কারণ এইটার তো বাঁকানো আছে, এটার কি নাই বলো? সোজা নাই। তাহলে x/2 হবে, এটা তোমার একদম ফ্ল্যাট থাকলে তাহলে তুমি কি বলতে পারতো বলে? x/2। যদি সরাই দিই তখন কিন্তু আর x/2, এই ভরকেন্দ্র তখন সরে যাবে এই যেখানে, কিন্তু ভরকেন্দ্র দেখে x/2তেই কিন্তু আছে। যাই হোক, বুঝতে পারছেন আপনারা যেভাবে বুঝে থাকেন আর কি বাংলা হিসাব। তাহলে x/2 WX কাজ করবে। তাহলে আমরা যে x লেন্থে যে তার পাইলাম, ওই তারের উপর একটা ওয়েট কাজ করতেছে কি বলো? W × X। তাহলে সেই W × X পাইছো কিনা বলো? তাহলে W × X কাজ করতেছে হুইচ অ্যাক্ট অ্যাট ডিস্টেন্স x/2 ফ্রম পয়েন্ট O। অর্থাৎ এই WX টা কাজ করতেছে এই যে অরিজিন পয়েন্ট O থেকে x পরিমাণ x/2 ডিস্টেন্সে WX পরিমাণ কাজ করতেছে। বুঝতে পারছেন? এবার আসেন, এই টেনশন, এই ফোর্সটা আমরা পেয়ে গেছি। এখন কি বলো? এই ফোর্সটা দেখতে হবে। তাহলে এই টেনশন কার জন্য বলো? এই টেনশন তো আর অন্য কারোর জন্য না বলো? টেনশন কিন্তু অন্য কারোর জন্য করা যাবে না, টেনশন করতে হবে শুধু টাওয়ারের জন্য। বুঝতে পারছেন? টেনশন মানে কি চিন্তা না? হ্যাঁ, টেনশন মানে কি চিন্তা না, টেনশন মানে এখানে কি বলেন? টান। সুতরাং এই কন্ডাক্টরের টেনশন হিসাব করতে হবে এই দুইজনের জন্য টান হিসাব করতে হবে। বুঝতে পারছেন? যে কোনো একজনের টান হিসাব করলেই হবে, নো প্রবলেম। যে কোনো একজনের টান হিসাব করলেই হবে, কোনো প্রবলেম নাই। তাহলে দেখেন একটু, আমরা ধরি এই কন্ডাক্টরের এই টাওয়ারটা এই পয়েন্টে যে টান দিবে, দেখি না, এই কন্ডাক্টরটা এই পয়েন্টে কি দিবে বলেন? টান দিবে না? তাহলে সেই টানের ডিরেকশন হবে কোন দিকে বলেন? সেই টানের ডিরেকশন হবে কোন দিকে বলেন? এই তার বরাবরই কি হবে বলেন? টেনশন হবে না? আমি দেখি একজনকে টেনে ধরে রাখি, তাহলে কি সে যে বরাবর আছে ওই বরাবরে কি হবে বলেন? টান ফিল করবে না? সুতরাং এইটা এইদিকে টান ফিল করবে, আর এই পার্টটা কোন দিকে টান ফিল করবে বলেন? এদিকে টান ফিল করবে কিনা? এই যে পার্টটা সেটা কোন দিকে টান? এদিকে টান ফিল করবে। আর এই পার্টটা কোন দিকে বলেন? এদিকে কি করবে? টান ফিল করবে। তাহলে এবং এই প্রত্যেকটা পয়েন্ট টানের ডিরেকশন কি একই? টানের ডিরেকশন কি একই বলেন? না, এই পয়েন্ট টান ফিল করবে কোন দিকে? এর ট্যানজেন্ট বরাবর। এই পয়েন্টে এর ট্যানজেন্ট বরাবর, এই পয়েন্টে এর ট্যানজেন্ট বরাবর, আবার এই পয়েন্টে এর ট্যানজেন্ট বরাবর। একটু পর আসলে কি এর ট্যানজেন্ট বরাবর না? তাহলে বলেন স্পর্শক বরাবর। তাহলে এই পয়েন্টে টান হবে কোন দিকে বলেন? একদম কোন দিকে বলেন? একদম এই বরাবর না? তাহলে একদম এই বরাবর সে টান ফিল করতেছে, এবং সেই টানকে আমরা বলতেছি কি বলেন? টি বলতেছি। আমার কথা বুঝতে পারছেন কিনা বলেন? অবশ্যই টান খাচ্ছে, কিন্তু আমরা এই জন্য যে বললাম না, যেখানে একটা কাজ করতে হচ্ছে আমরা, নো প্রবলেম। একজনের টেনশন নিলেই হবে, কোনো প্রবলেম নেই। কারণ এই পাশের টানও যা, ওই পাশের টানও কি বলো তাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হইতে হবে, অবশ্যই এখানে তাই হবে। বলেন তো, যদি এই প্রতিটা পয়েন্ট টান কি না হয়, সমান না হয়, তাহলে প্রবলেম। তাহলে তার হবে কি একদিকে লম্বাইতে থাকবে, আর একদিকে থাকবে বলো চাপতে থাকবে আর কি। কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা পয়েন্ট টান কি হইতে হবে? ব্যালেন্স হইতে হবে। ব্যালেন্স না হলে কি প্রবলেম? ও সারা জীবন লম্বা হইতে থাকবে। বুঝতে পারছো? কথা বুঝছিস না বুঝিস নাই? এই 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 মার্কারকে ধরো তুমি টান দিছো, অল্প একটু বাড়াইছো, তাহলে আমার যদি এক পয়েন্টের টান আর একটা পয়েন্ট টান সমান না হয়, তাহলে ও কি করবে বলো? ও তো সারা জীবন কি বাড়তেই থাকবে। একটা পয়েন্টে কি টান কি হয়ে যাবে বলো? সমান হয়ে যাবে। সুতরাং একজনের ক্যান্সেল করে দিবে, সুতরাং আর কোনো টেনশন এক্সিস্ট করবে না। আমার কথা কি বুঝতে পারছেন? সুতরাং প্রত্যেকটা পয়েন্ট টান কি আছে বলেন? সমান, সেই চিন্তা করা লাগবে না।
যাই হোক, তার মানে এখানে দুইটা ফোর্স দেখানোর দরকার, আমরা দুইটা ফোর্স দেখাইছি, বুঝতে পারছেন? দেন আমরা এবার একটু মোমেন্ট নিয়ে একটু কথা বলি। কি নিয়ে কমান্ডে কথা বলি বলেন? একটু মোমেন্ট নিয়ে কথা বলি। মোমেন্টের বাংলা কি বলেন? মুহূর্ত। বাট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মোমেন্ট মানে কি না বলেন? মুহূর্ত না, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মোমেন্ট মানে হচ্ছে ঘূর্ণন প্রবণতা। কি বলেন? ঘূর্ণন প্রবণতা। কথা কি বুঝতে পারছেন? তাহলে ধরেন এইটাকে আপনাকে একটা হিঞ্জ দিয়ে আটকাই দিচ্ছেন, এই যে হিঞ্জ দিয়ে আপনি কি করছেন বলেন? এই পাশটাকে, বাট আপনি একে এই পাশ থেকে কি দিচ্ছেন বলেন? ফোর্স অ্যাপ্লাই করতেছেন। কি করছেন বলেন? ফোর্স অ্যাপ্লাই করতেছেন। সেই ফোর্সটা হচ্ছে কি বলেন? এফ পরিমাণ। তাহলে বলেন এ যে কতটুকু ঘুরবে বা ঘুরে যাবে, সেই যে প্রবণতা বা ক্যালকুলেশন, সেটা কি বলবো বলেন? মোমেন্ট। বুঝতে পারছেন? তাহলে এই মোমেন্টটা ক্যালকুলেট করা হবে এরকমভাবে যে ভাই তুমি যেই ফোর্স অ্যাপ্লাই করছো ওই ফোর্স, এবং যেই পয়েন্টে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো ওই পয়েন্ট থেকে ফিক্সড পয়েন্টের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কি ডিস্টেন্স বলেন তো? পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওইটাকে আমরা কি বলবো তার বলেন? মোমেন্ট বলবো, এফ ইন্টু এক্স। কথা কি বুঝতে পারছেন? এখন বলেন তো আমার এই পয়েন্টের মোমেন্ট যা হবে এই পয়েন্টের মোমেন্ট কি তাই হবে? হবে না। কেন হবে না বলেন তো? কারণ ডিস্টেন্স এবার কি হয়ে গেছে? কমে গেছে না? আগের বার এই পয়েন্ট থেকে ওই ফিক্সড পয়েন্টের দূরত্ব, এবার ফোর্স অ্যাপ্লাই করতেছেন কোথায় বলেন? এই পয়েন্টে। তাহলে ওই পয়েন্ট থেকে এখানকার কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স লাগে এত বড়, এখন কি বলেন? ডিস্টেন্স কমে গেছে। তো ডিস্টেন্স যদি কমে যায় তাহলে বলে মোমেন্টও কি হয়ে যায় বলেন? কমে। অর্থাৎ ঘূর্ণন প্রবণতা কি হয়ে যাবে বলেন? কমে যাবে। কথা বুঝছেন নাকি বুঝেন? এই জন্য একটা স্কেলকে তুমি ধরো এর উপর রাখছো, হ্যাঁ, ধরো একটা স্কেলকে এর উপর রাখছো, তাহলে বলো এই স্কেলকে তুমি বাঁকাইতে পারবা সর্বোচ্চ কোথায় হাত দিয়ে বল প্রয়োগ করলে বাঁকাইতে পারবা বলো? একদম কোথায়? এখানে হাত দিলে কি উপর উঠবে না? একটু চিন্তা করো প্র্যাকটিক্যালি। আবার এখানে হাত দিলে কি একটু কম উঠবে, এখানে উপরে দিলে আর কি হবে বলো? কম উঠবে। আরও কি হবে? কম উঠবে। বুঝতে পারছেন? আপনি এই দরজাটাকে আপনি যদি একদম এই যে হিঞ্জ যেখানে লাগানো আছে, বুঝতে পারছেন কোথায় লাগানো আছে? এই যে কি বল, কি জানি বলে, কবজা না কপাট না কি একটা বলে, তাহলে এই যেখানে লাগানো আছে, হ্যাঁ, আপনি ওইখানে ধরে কি করতে পারবেন না বলেন? ঘোরাইতে পারবেন না। কেন বলেন তো? কারণ তার মোমেন্ট কি বলেন? কম। আপনি এইখানে ধরে ঘোরাইতে পারবেন কোনোদিন? এইখানে ধরে বাঁকাইতে পারবেন? পারবেন না। সেমনি এই দরজার আপনি যদি ধাক্কা দিতে হয় বা খুলতে হয়, তাহলে যেই পয়েন্টে হিঞ্জ আছে একদম তার থেকে কি বলেন সবচেয়ে বেশি দূরে কি করতে হবে? ধাক্কা দিতে হবে। নতুবা তুমি এই দরজা খুলতেই পারবে না। এখানে ধরে ধাক্কা ধাক্কি করো, জীবনেও খুলবে না, কারণ ওই পয়েন্টে মোমেন্ট কি বলেন? কম। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? মোমেন্ট তো পাইছি আমরা নাকি? তাহলে ব্যাপার হচ্ছে যে এই তারের প্রত্যেকটা পয়েন্টে যেহেতু ফোর্স আছে, দেখেন তো কি আছে বলেন? ফোর্স টেনশন আছে না? এই তারের জন্য দেখতে পাচ্ছি এখানে একটা টেনশন আছে, আবার এই পয়েন্টে কি বলেন? এখানে একটা কি আছে বলেন? টেনশন। দুইটা টেনশন আছে কিনা, বাট দুইটা ফোর্স আছে কিনা? তাহলে দুইটা ফোর্স থাকলে এখানে অবশ্যই কি থাকবে বলেন? মোমেন্ট থাকবে। বাট এখানে মোমেন্ট, ওভারঅল মোমেন্ট কত হবে? জিরো হয়ে যাবে। বুঝতে পারছেন? ওভারঅল মোমেন্ট কি হয়ে যাবে? জিরো। আপনি বলতে পারেন কেন জিরো হবে? কারণ নতুবা তার কি করবে? তার এরকম পেঁচানো শুরু করবে বা তার স্থির থাকতে পারবে না। যেহেতু তার স্থির আছে, সুতরাং আমরা বলতে পারি ভাই এটার মোমেন্ট কত হয়ে যাবে বলেন? ওভারঅল মোমেন্ট কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? ওভারঅল মোমেন্ট কত হয়ে যাবে বলেন? জিরো হয়ে যাবে। আপনি দেখে এদিক খেয়াল করেন, আপনি যেই পরিমাণ ফোর্স দিচ্ছেন আপনি নিচ থেকে ঠিক সেম পরিমাণ ফোর্স দেন, তাই বলেন মোমেন্ট কত হয়ে যাবে বলেন? ঘুরবে না, জায়গার জিনিস কি থাকবে বলেন? জায়গাতেই থাকবে। ওকে, তার মানে আমরা এবার একটু মোমেন্ট ক্যালকুলেট করবো। এই তারের ওভারঅল মোমেন্টটা কত হয় দেখেন তো একটু। মোমেন্ট বুঝতে পারছেন? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অন্য কোনো ডিস্টেন্স না, কিন্তু কি ডিস্টেন্স বলেন তো? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ধরেন আপনি খেয়াল করেন, ধরেন আপনি এই ফোর্সটা এইভাবে না দিয়ে আপনি এভাবে অ্যাপ্লাই করছেন, বুঝতে পারছেন? আপনি এই ফোর্সটা এইভাবে না দিয়ে আপনি এভাবে অ্যাপ্লাই করছেন, বুঝতে পারছেন? আপনি এভাবেই ধরেন, তাহলে ভালো বুঝতে পারবেন। এই ফোর্সটা এভাবে দিয়ে ধরেন আপনি এভাবে দিচ্ছেন আর কি, হ্যাঁ, ফোর্সটা। তাহলে নিতে হবে কিন্তু যে সব ডিরেকশানে তোমার কি নিতে পারবে না বলো? ডিস্টেন্স নিতে পারবে না। ডিস্টেন্স নিতে গেলে কি ডিস্টেন্স নিতে হবে বলেন? পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে হবে। বুঝতে পারছেন? দেখবেন আমরা এখানে দেখবেন একটু পরেই। নেন আসেন, তাহলে এবার আপনি বলেন তাহলে এই ফোর্সের জন্য কোন ফোর্স বলেন? এই ফোর্সের জন্য এই পয়েন্টে মোমেন্টটা কত হবে? কি বলছি বলেন তো? এই ফোর্সের জন্য এই পয়েন্টে কি হবে বলেন? মোমেন্টটা কত হবে? তাহলে বলেন মোমেন্টটা কিভাবে ক্যালকুলেট করতে পারি আমরা? ওই ফোর্স থেকে ওই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ করলেই কি হয়ে যাবে বলেন? এই ফোর্সের জন্য এই পয়েন্টটা কি বলেন? মোমেন্ট কতটুকু? বুঝতে পারছেন? নেন তাহলে এই ফোর্সের জন্য তাহলে মোমেন্ট কত? তাহলে এই ফোর্সের মান কত বলেন? এটা হচ্ছে ফোর্সের মান ইনটু বলেন কি হয় বলেন? এই ফোর্স থেকে ওই পয়েন্টে কি ডিস্টেন্স বলেন তো? পারপেন্ডিকুলার ডিস্টেন্স।
তাহলে আমি কি এই যে ডিস্টেন্স এইটুকু নিলে কি হবে না, এটুকু তো বাঁকা, কার্ভেচার না, বাঁকানো না, বাঁকানো নিলে হবে না। তাহলে আমরা কি করতে পারি বলো, এইটাকে আমরা পেছনের দিকে একটু বাড়াইতে পারি, এরকম ডট ডট দিয়ে প্রকাশ করতে পারি। আবার ওই পয়েন্ট থেকে একটা হরাইজন্টাল কি করতে পারি বলো, ডট ডট দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে বলেন তো এইখানে কি হচ্ছে বলো, 90 ডিগ্রি তৈরি হচ্ছে না? তাহলে যে এইখান থেকে এই পয়েন্টের দূরত্ব হবে, এই যে 90 ডিগ্রি বরাবর যে দূরত্বটা আছে এইটাই কি বলো তোমার সেই দূরত্ব হবে। তাহলে এইটুকু আমার কত বলো, x/2। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এই ফোর্স থেকে এই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত বলেন, x/2। আমার কথা কি বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? পারপেন্ডিকুলার ডিসটেন্স কিভাবে করতে বুঝতে পারছেন ইমরান সাহেব? যেই ফোর্স দিবে এটাকে আমরা উল্টা দিকে একটু বাড়াই, এটাকে এইদিকে বাড়াই, তাহলে এইখানে কি হচ্ছে বলো, 90 ডিগ্রি না? তাহলে এইটা হচ্ছে ফোর্সের ডিরেকশন। হ্যাঁ, এটা হচ্ছে কি বলো, ফোর্সের ডিরেকশন। তাহলে এই ফোর্সের থেকে এই ডিস্টেন্সটা কি বলা আছে, পারপেন্ডিকুলার আছে কিনা বলেন? ফোর্সের থেকে এই ডিস্টেন্সটাই আছে পারপেন্ডিকুলার, সুতরাং এই ডিস্টেন্স x/2 নিতে হবে। বুঝতে পারছেন? এবার আসেন তো আমার যেটা করতে হবে, এবার এই টেনশনের জন্য কি করতে হবে বলো, এই টি এর জন্য কি করতে হবে, এই পয়েন্টে কি অ্যাপ্লাই করতে হবে বলো, ফোর্স দেখতে হবে। বুঝতে পারছেন কিনা বলেন? এই পয়েন্টের যে ফোর্সটা, ওই ফোর্সের জন্য এই পয়েন্টে মোমেন্ট কত হবে। আমরা এক্স্যাক্টলি একটা পয়েন্ট চুজ করছি, আমরা ওই পয়েন্টকে ফোকাস করতেছি যে ভাই ওই পয়েন্টে মোমেন্ট কত হবে। তাহলে দুইটা ফোর্স, একটা হচ্ছে WX আর একটা কত বলেন O। তাহলে এই পয়েন্টে মোমেন্টটা কত হবে, তাহলে এই মোমেন্টটা কীভাবে ক্যালকুলেট করতে পারি বলো, ফোর্স টি, বুঝতে পারলাম। ওকে, কিন্তু কী নিতে হবে বলেন তো, পারপেন্ডিকুলার কি নিতে হবে বলেন, ডিস্টেন্স নিতে হবে কিনা বলেন। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেন, কতটুকু বলেন পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কিভাবে করতে হবে, এই ফোর্স থেকে এই পয়েন্টের কি বলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমরা তো বুঝতে পারছি না, তাহলে কি করে বলে, এই ফোর্সকে পেছনের দিকে বাড়াও, বাড়াইছেন আপনি, এই ফোর্সকে পেছনের দিকে বাড়ালাম। হ্যাঁ, আবার ওই পয়েন্টকে আপনি যদি এইদিকে বাড়ান, তাহলে এর সাথে কোনোদিন কি 90 ডিগ্রি আসবে, আসবে না। তাহলে এবার কোন দিকে বাড়াও বলো, এবার তাহলে উপর নিচে বাড়াও, এইখান থেকে তুমি উপর দিকে বাড়াও। তাহলে বলো এই পয়েন্ট থেকে তুমি এইদিকে যাও, তাহলে কিন্তু এর সাথে এই যে গ্যাস এইটা কিন্তু কত ডিগ্রি আছে বলো, আছে কিনা বলেন, এই কথা বলেন না কেন, আছে কিনা বলেন। তাহলে এই যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি, এই ডিস্টেন্সটা কিন্তু এই ফোর্সের সাথে কত ডিগ্রি আছে বলো, 90 ডিগ্রি। তার মানে এই ফোর্সের সাথে এর পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কতটুকু বলো, এতটুকু, সেটাকে আমরা কি বলছি বলো, y বলতেছি। সুতরাং পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে কি বলেন, y। কারো কোনো কনফিউশন থাকলে বলো। আবার একটু বলবো, দেখেন এই পয়েন্ট, এই ফোর্সের জন্য এই পয়েন্টে মোমেন্ট বের করলাম। এখন কি বলে, এই ফোর্সের জন্য কি এই পয়েন্টে মোমেন্ট বের করতে হবে না? তাহলে ফোর্সের মান তো জানি, বললাম কি বলেন টি। প্রবলেম হচ্ছে কি বলো, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের প্রবলেম। তাহলে কি উপায়, তাহলে আমরা কি করবো, এই পয়েন্ট এই ফোর্সটাকে পেছনের দিকে বাড়াও, পেছনের দিকে বাড়ালাম। আবার এই পয়েন্ট থেকে আমি যদি এই দিকে যাই, তাহলে দেখো তো এই লাইনের সাথে এই লাইন কোনোদিন কি পারপেন্ডিকুলার আসবে, আসবে না। সুতরাং ওইভাবে যাবো না। তাহলে এবার y অক্ষ বরাবর যাও। তাহলে এই পয়েন্ট থেকে আমরা কোন y অক্ষ বরাবর গেছি, দেখছি যে এই যে টেনশনের ডিরেকশন তার সাথে সে কিসে চলে আসছে বলো, পারপেন্ডিকুলার চলে আসছে। তাহলে যতটুকু ডিস্টেন্স ওই পয়েন্ট থেকে যতটুকু আসলে তোমার 90 ডিগ্রি ফর্ম হচ্ছে, ওইটাই কি বলো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে টি ইন্টু কত বলো, y/টি ইন্টু y। আমার কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন না? তাহলে আমরা এখান থেকে y এর মান পেয়ে গেলাম কত বলেন, y = পেয়ে গেলাম হচ্ছে কি পেলাম বলো, w ইন্টু x² বাই হচ্ছে কি বলেন 2t। এটা পেলাম কিনা বলেন, পাইছি? ক্লিয়ার? কিচ্ছু না, তুমি আপাতত এইটুকু ধরো। y এর পরিচয় হচ্ছে কি বলেন, এই যে এই পয়েন্টের কোঅর্ডিনেট, এই যে এই পয়েন্টের এখান থেকে এই যে এইখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, সেটা কি বলো, এই পয়েন্টের y। মানে এটাকে যদি আমরা কি ধরি বলো, মূলবিন্দু ধরি, সেন্টার অফ অরিজিন ধরি, তাহলে এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে x, আর এখান থেকে এটুকু ডিস্টেন্স কত বলো, y। ঠিক আছে, y এর পরিচয় আমরা পরে দিই। y কিন্তু স্যাগ না, y কি স্যাগ না, স্যাগ না। তাহলে y কোনটুকু বলো, এই যে এইটুকু হচ্ছে y, কিন্তু আমাদের বের করতে হবে কতটুকু বলো, পুরোটা বের করতে হবে, তাই কিনা? বুঝতে পারছেন? এখন ভালো করে খেয়াল, চুরি বুদ্ধি খাটাবো এখানে। কি চুরি বুদ্ধি খাটাবো বলেন তো? দেখেন তো, যদি অরিজিন থেকে এই x পরিমাণ তারটুকু নেই, তাহলে এই তারের জন্য আমরা ক্যালকুলেশন করে আমরা y বের করতে পারছি কিনা বলো, পারছি? পারছি কিনা বলেন? তাহলে এখন আমরা একটা চুরি বুদ্ধি খাটাতে পারি বলেন তো, আমরা যদি এইখান থেকে একদম এই পুরো তার পর্যন্ত চলে যেতে পারি, একদম খুঁটির মাথা পর্যন্ত চলে যেতে পারি, তাহলে আমরা যদি এইখান থেকে এইটুকু যাই,
তাহলে এইটুকু ক্যালকুলেট করতে পারছি। তাহলে আমরা এখন থেকে এই পয়েন্ট থেকে এইখানে যাই, তাহলে আমরা এই পুরোটা কি করতে পারবো বলেন, ক্যালকুলেট করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন মুরাদ সাহেব? ক্লিয়ার? আমি যদি এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে যাই, এই যে এই পয়েন্ট পর্যন্ত যাই, এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যাই, তাহলে আমরা এইটুকু ডিস্টেন্স বের করতে পারছি ওয়াই। তাহলে আমরা যদি এই পয়েন্ট থেকে একদম কোন পয়েন্টে যাই বলো, একদম এই পয়েন্টে যাই, তাহলে আমরা কোনটুকু বের করতে পারবো বলো, এই সাইডটা বের করতে পারবো না? বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এক্স এর মান, এটা কি এক্স এর মান না? এই যে এইখান থেকে এইটুক কত বলো, এইখান থেকে এইটুক কি বলো, এই পয়েন্টের স্থানে কত বলো, এক্স না? একদম এখান থেকে এইটুক কত বলেন, এক্স না? তাহলে এক্স এর মান যদি L/2 হয়, কত হয় বলেন, L/2। এই পুরোটুক কত বলেন, L না? তাহলে একদম এখান থেকে এই পর্যন্ত লেন্থ কতটুকু বলেন, L/2। আর এখান থেকে কতটুকু বলেন, L/2। তাহলে এক্স এর মান বাড়তে 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 এই পর্যন্ত নিয়েছিলাম এক্স, তাহলে এক্স এর মানে এবার এইটুকু না নিয়ে আমরা একদম এই পর্যন্ত নেই, মানে পুরো কি বলে L/2 নেই। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন? আমরা তাহলে বাসা বলো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত সেটা বলো, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বলো, এই পয়েন্টের কোঅর্ডিনেট বলতে পারবো না তোমরা, স্থানাঙ্ক বলতে পারবো না? এই পয়েন্টে পৌঁছানোর উপায় কি বলো, এক্স বরাবর কতটুকু যাও বলো, L/2 পরিমাণ যাও। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে L/2 কমা ওপরের দিকে কতটুকু পরিমাণ যাবে, এতটুকু যাও না? আর এতটুকু ডিস্টেন্সকে আমরা কি বলতেছি বলো, স্যাক বলতেছি। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কি বলো, L/2 কমা এস। বুঝতে পারছেন? তার মানে খেয়াল করেন, আমি যদি এক্স এর মান বসাই, তাহলে এই পয়েন্টের বলো এক্স কত বলো, L/2। তাহলে আমরা কার মান পাবো বলো, এস এর মান পাবো। এমন আচ্ছা দিক তাকান, বুঝছেন কি বলছে এটুকু? সবাই বুঝছেন তো নাকি? আমরা এই এক্স এক্স কমা ওয়াই বের করে ফেলতে পারলাম। এই যে এমন একটা ইকুয়েশন, এই ইকুয়েশনে যদি আমরা এক্স এর মান বসাই তাহলে কার মান পাবো বলো, ওয়ার মান। তার মানে আমরা যদি এইটুকু মান বসাই দেই তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে যাবো। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি এই পয়েন্টে এক্স এর মান কত কত বসাই বলো, L/2 বসাই, তাহলে এক্স এর মান বসাইলে আমরা কার মান পাবো বলো, ওয়াই এর মান পাবো। আর এই পয়েন্টের জন্য ওয়াই এর মান কত হবে বলো, এস হবে। কথা বুঝছেন? তাহলে এক্স এর মান এখানে কত বসাবো বলো, L/2। তাহলে এক্স এর মান যদি আমরা এখানে কত বসাই বলেন, L/2 বসাই, তাহলে কত হয় বলেন, এক্স এর মান যদি L/2 বসাই তাহলে কি ওয়াই থাকবে, ওয়াই এর জায়গায় কি বসাবে বলো, L/2 এর জন্য কোঅর্ডিনেট হচ্ছে কত বলেন, এস ইকুয়াল টু ওয়াই এর জায়গায় এস বসবে, ডব্লিউ ইনটু এক্স এর জায়গায় কত বসবে L/2। তাহলে কি বলেন, L/2 এর স্কয়ার বাই হবে কি বলেন 2t। তাহলে ডব্লিউ ইনটু L²/4 বাই হচ্ছে 2t, অতএব ডব্লিউ L²/8t। এটাই কি বলো, সেই স্যাগের ইকুয়েশন, এস ইকুয়াল টু WL²/8t। যদি কারো ভাই প্রমাণ নিয়ে কনফিউশন থাকে, তুমি প্রমাণ না করলে হচ্ছে তুমি এটা মুখস্থ করো, তাতেই হবে আমার WL²/8t। বাট আমি এই ফর্মুলার উপর খুব একটা ডিপেন্ডেন্সি না, আমার দরকার হচ্ছে ইউনিটগুলা কি কি আছে সেটা জানা, কারণ তোমাদের ভুল হবে সব ইউনিটে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মোমেন্ট, এইটা হচ্ছে WX ফোর্সের জন্য এই পয়েন্টে মোমেন্ট দেখলাম, আবার এই টেনশনের জন্য কি বলো, ওই পয়েন্টে কি দেখলাম বলো, মোমেন্ট দেখলাম। এখন প্রশ্ন আসতে পারে অনেক সময় যে ভাই আমি এটা বুঝলাম যে WX নিলাম, বুঝতে পারছি, বাট এই টেনশনটা অন্য কোথাও নেই কেন? এই টেনশনটা তো আমরা অন্য কোথাও কি করতে পারতাম, নিতে পারতাম আমরা, বাট এই টেনশনটা শুধু এই পয়েন্টের টেনশন দেখে আমরা এই পয়েন্টে কেন জাজমেন্ট করতেছি? দেখো কারণ হচ্ছে কিছু কারণ আছে। কারণ হচ্ছে তুমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অন্য কোনো জায়গায় টেনশন নিলে তুমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে গেলে তোমার খবর হয়ে যেত। এই জন্য আমরা যে কোনো এই নোন পয়েন্টের টেনশন নিয়ে কাজ করতেছি, আমরা যে পয়েন্টের টেনশন নিয়ে কাজ করতেছি। ঠিক আছে? কোনটা কন্ডাক্টরের দূরত্ব? হ্যাঁ বলো। টি টেনশনের যে আমরা এইটা বের করলাম, ফোর্সটা বের করলাম, এখানে হচ্ছে টি ইনটু এক্স হওয়ার কথা ছিল না, কিন্তু টি ইনটু ওয়াই নিচ্ছি আমরা। আচ্ছা এটা টি ইনটু এক্স, এটা বলতেছো এটা? আচ্ছা নরমালি যেই ফোর্স নিবা তার কি ডিসটেন্স নিতে হবে বলো তো, পারপেন্ডিকুলার ডিসটেন্স নিতে হবে, তাই না? ভালো করে দেখো, তাহলে এই টেনশনটা কোন দিকে আছে বলো, এই দিকে আছে। আর কে কি খাচ্ছে ভাই, একটু চুপচাপ করে খাও। তাহলে এই পয়েন্টে আমি কি পাচ্ছি বলেন, টেনশন আমাদের কাছে এই পয়েন্ট টেনশন আছে এইদিকে আছে, তাই আমার এই ফোর্স থেকে এই পয়েন্টে কি লাগবে বলে, পারপেন্ডিকুলার ডিসটেন্স লাগবে, তাই কি না? তাহলে তুমি যদি ধরো এই পয়েন্ট, এই ফোর্সটা এইদিকেই আছে, বেশ ভালো কথা, তাহলে আমার দরকার এই ফোর্সের সাথে এই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্স দরকার। তাহলে এক্স মানে কতটুকু বলো, এই পয়েন্টের যে এক্স মানে কতটুকু বলো, এখান থেকে কি বলো, এখানে এইটুকু না, তাই কি না? তাহলে এক্স ডিসটেন্সটা কোন দিকে আছে বলো, ওই ফোর্সের কি একই দিকে আছে না এক্সটা? তাহলে একই দিকে হলে তো ওই ডিসটেন্স নিতে পারবো না, আমরা নিতে হবে কি বলো, পারপেন্ডিকুলার। তাহলে কোন ডিসটেন্সটা বলো পারপেন্ডিকুলারলি আছে বলো, এই যে ওয়াই, যেটা এই যে ওয়াইটা
দেখো এই ওয়াই লেন্থটা এর সাথে কিসে আছে বলো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই জন্য আমরা ওয়াই নিচ্ছি। মুরাদ সাহেব প্রচুর কনফিউশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে এস এর মানটা পেয়ে গেলাম কত বলেন, WL²/80। তাহলে হচ্ছে আমার কেমন মান বলেন, স্যাগের মান। বুঝতে পারছেন? তাহলে এভাবে স্যাগটা বের করতে পারি। হ্যাঁ, এখন এইটা খুব একটা প্রবলেম না। প্রবলেম যেটা দাঁড়াচ্ছে যে ভাই আমি তো এটা বের করলাম, স্যাগ বের করলাম, মানে ম্যাক্সিমাম ঝুল বের করলাম, মানে স্যাগ বলতে বোঝাবে ম্যাক্সিমাম ঝুল। কিন্তু আমার যদি বলতো যে কোনো পয়েন্টে কি বের করো তুমি, ঝুল বের করো, বলতে পারো না যে এত এই একদম সেন্টার থেকে এত পয়েন্ট, ধরো যে এই পয়েন্টেই বলো, বলতে পারো না যে এই পয়েন্টটা কত বলো, ঝুলটা কোথায় বলো। তাহলে এই পয়েন্টে ঝুল বের করতে পারবো না আমরা? পারবো কিনা বলেন? তাহলে বলেন তো মুরাদ সাহেব, এই পয়েন্টের ঝুল কি এইটুকু? কোনটুকু তাহলে বলো? কোন? হ্যাঁ, এই যে রেফারেন্স লাইন থেকে এই যে এইটা হচ্ছে কি বলো, এইটা হচ্ছে এই পয়েন্টের কি বলো, এই পয়েন্টকে যদি পি দ্বারা ডিনোট করি তাহলে এটা হচ্ছে স্যাগ অ্যাট পয়েন্ট পি, এসপি। এই পয়েন্টে স্যাগ হবে এটা, তাহলে এসপি বের করতে পারবো না আমরা? এসপি বের করতে পারবো। দেখো যে কোনো পয়েন্টে স্যাগ হবে, দেখো আমরা যদি কাজ করি এই পুরো স্যাগ থেকে, মানে ম্যাক্সিমাম স্যাগ থেকে আমরা যদি কোনটুকু বাদ দিই বলো, এই ওয়াইটা বাদ দিই, তাহলে কি পেয়ে যাবো বলো, এইটুকু ডিস্টেন্স পেয়ে যাবো না? ওইটাই কি বলো আমার এসপি না? তাহলে ম্যাক্সিমাম স্যাগ থেকে আমরা যদি শুধু কি বাদ দিই বলো, ওয়াইটা, ওই ডিস্টেন্সের ওই জায়গার যে ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালুটা ওইটা দিকে করে দেবো বলো, বাদ দিই, তাহলে কি হয়ে যাবে বলো, ওই পয়েন্টে কি এসপি পেয়ে যাবো না? বুঝতে পারছেন? কারণ এখান থেকে এটুক তো কি বলো এস, তার থেকে আমরা যদি ওয়াই বাদ দিলে কি পাবো, এসপি পাবো। তাহলে এখন ওয়াই এর মান তো আমরা বের করে শিখছি কিনা বলো? ওয়াই এর মানটা বের করতে পারছি কিভাবে বলেন, এস মাইনাস WX² বাই হবে কত বলেন, 2T। তাহলে এইটা হচ্ছে কি বলো, যে কোনো পয়েন্টের স্যাগ, স্যাগ অ্যাট এভরি পয়েন্ট, স্যাগ অ্যাট এনি পয়েন্ট। বুঝতে পারছেন? আর আমরা এই স্যাগের মানটা আমরা জানি, দেখেন এই স্যাগের মানটা কত বল, WL² বাই কি বলেন 80। তাহলে এই এস এর পরিবর্তে কি বসাও ভাই তুমি, WL² বাই কি বলেন 80। ডান। এখন দেখেন এটা ইন জেনারেল ফর্মুলা, যে কোনো পয়েন্টের স্যাগ। তাহলে এইটার থেকে আবার কিন্তু আবার কোথায় চলে আসা যায় বলো, এই পয়েন্টেও কি বের করা যায় বলো, স্যাগ বের করা যায়। কিভাবে বলতে পারো, কারণ এই পয়েন্টের স্থানাঙ্ক কত বলো, 0, কি 0। তাহলে এই পয়েন্টে এক্স এর মানও 0, ওয়াই এর মানও কত বলো 0। তাহলে এক্স এর মান তুমি এখানে 0 বসাও, তো এটা পুরোপুরি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে শুধু কি যাবে WL²/80, সে ঘুরে ফিরে WL²/80। কথা কি বুঝতে পারছেন? এটাকে অবশ্য দিবে না হয়তো কখনোই, বাট তাও জানা রাখলাম, যদি কখনো ঘুরায় ফিরায় তাহলে আশা করা যায় পারবা তো নাকি? তাহলে স্যাগের মান পেলাম আমরা WL²/80 পাইছি। ওকে, কোনটা স্যাগ? আচ্ছা দেখেন তো, হ্যাঁ একটু এক মিনিট কথা বলতে হবে, সামনে পরে যাই। স্যাগ কি লেংথ না? স্যাগ কি লেংথ কিনা বলেন, যে এইখান থেকে এখানে যে ডিস্টেন্স ওইটাই কি বলেন, স্যাগ না? তাহলে মিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। বুঝতে পারছেন? নেন আমি বারবার বলছি, শোনেন, বলেন আমার সাথে পরিচয় বলেন। এই ডাব্লিউ কি বলেন? শুধু ওয়েট বললে হবে না, ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার ইউনিট লেংথ, ওয়েট অফ দ্য কন্ডাক্টর প্রতি একক দৈর্ঘ্যের ওয়েট দেওয়া আছে। বুঝতে পারছেন? তাহলে এই ডাব্লিউ এর হচ্ছে কি বলেন, কেজি পার কি বলেন মিটার। আপনার এখানে গ্রাম পার সেন্টিমিটার যাই থাক না কেন, আমরা ঘুরে ফিরে কোথায় নিয়ে আসবো বলেন, কেজি পার মিটারে আমরা কনভার্ট করব। বুঝতে পারছেন? নেন এই এল এর পরিচয় তো সব থেকে মিটারে থাকবে, এল তো মিটার, লেংথ এই এল এর পরিচয় কি বলেন, স্প্যান লেংথ, পুরো দুইটা স্প্যানের মধ্যকার দূরত্ব, সেটাকে আমরা কি বলছি বলেন, স্প্যান লেংথ, দুইটা টাওয়ারের মধ্যকার দূরত্ব। আচ্ছা টি এর পরিচয় কি বলেন, টেনশন, কি বলেন টেনশন, টেনশনের ইউনিট কিসে আছে বলেন, কেজিতে আছে। ব্যাস এই হচ্ছে অবস্থা, এটা জানলেই হবে এনাফ আমার। সমস্যা কোনো? নেন তাহলে আবার আমরা এই স্যাগ যে বের করলাম এসিকলটা, আচ্ছা ভুল এগুলো প্রচুর কনফিউশন। টি মানে টেম্পারেচার না, হ্যাঁ বারবার বলছি, টি মানে কি বলেন টেনশন, এল মানে দৈর্ঘ্য, ডাব্লিউ মানে কি বলেন ওয়েট। আচ্ছা তাহলে আমরা এবার একটু দেখবো হচ্ছে ফ্যাক্টরস ইফেক্টিং, কিছু ফ্যাক্টর দেখবো যে এই স্যাগের উপরে আমরা এখানে মাত্র দুইটা টেনশন নিয়ে কাজ করবো, দুইটা ফোর্স নিয়ে কাজ করছি আমরা, তাই কিনা বলেন? মাত্র দুইটা ফোর্স নিয়ে কাজ করছি না? একটা হচ্ছে কন্ডাক্টরের নিজের ওয়েটের জন্য W×X, আর একটা কি ওই কন্ডাক্টরের যে টান টেনশন ওইটার জন্য। কিন্তু আরও কিছু ফ্যাক্টর আছে যেই ফ্যাক্টরের উপর কি বলো এই এস এর মানটা কি হতে পারে, চেঞ্জ হইতে পারে। তাহলে সেই ফ্যাক্টরগুলো আমরা ডিল করি। তাহলে স্যাগ কার কার উপর ডিপেন্ড করে, এখন সেই প্রশ্ন। আমার যে স্যাগ দেখতে পাচ্ছি তাই না,
এই স্যাগটা কার উপর ডিপেন্ড করে সেটা দেখবো আর কি। নেন তাহলে স্যাগ ডিপেন্ডস অন, তাহলে কার উপর ডিপেন্ড করে। নেন প্রথম কথা হচ্ছে স্যাগ সরাসরি ডিপেন্ডস করে কার উপর বলেন? ওয়েটের উপর। তার মানে কি বলেন তো, কন্ডাক্টর যদি বেশি ওয়েট হয় তাহলে স্যাগের পরিমাণ কী হবে বলেন? বেশি হবে। তুমি এটা তুমি তোমার ব্রেন থেকে বের করতে পারো, অথবা তুমি এখান থেকে ইকুয়েশন দেখলে তাকাইলেই বুঝবা। দেখো দেখো তো এই স্যাগ কোথায় আছে? উপরে। এস কোথায় আছে বলেন? উপরে। আরে ওয়েটটা কোথায় আছে বলো? উপরে। তাহলে স্যাগ আর ওয়েট কেমন সম্পর্কযুক্ত বলো? সমানুপাতিক। তার মানে ওয়েট যদি বাড়ে ভাই স্যাগও কী হবে? বাড়বে। এবার কমন সেন্স খাটাইলে এই তার ভার যদি বেশি হয় তাহলে কি বলেন? ঝুলে পড়বে কি বলো? বেশি। তাহলে স্যাগ বাড়লে ওয়েট বাড়বে, অর্থাৎ স্যাগ আর ওয়েট কেমন সম্পর্কযুক্ত বলেন? সমানুপাতিক সম্পর্কে যুক্ত। নেন 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্যাগ হচ্ছে স্প্যান লেংথের সমানুপাতিক। মানেন কি মানেন না বলেন? মানেন? স্প্যান লেংথের স্কোয়ারের সমানুপাতিক। বুঝতে পারছেন? হ্যাঁ স্প্যান লেংথ বললেই হবে, নো প্রবলেম। দেখো খেয়াল করো, দেখেন তো এই স্যাগ আছে উপরে আর স্প্যান লেংথ তো কি বলো? উপরে। তো সুতরাং দুটি কেমন সম্পর্কযুক্ত? সুতরাং লেংথ বাড়লে স্যাগ অটোমেটিক বাড়ো। তুমি বুঝতেই পারতেছো একটা তারকে যদি আমরা এইখানে এই দুই লাইটের মাথায় ঝুলাই দিই, দুইটা টাওয়ারে ঝুলাই দিই, তাহলে যেই স্যাগ আসবে আমরা যদি ওই দরজা আর ওই গ্রিলের ওইখানে ঝুলাই, তাহলে কি স্যাগ কী হবে বলো? আর বেশি কী হবে? ঝুলে পড়বে না? বুঝতে পারছি? সুতরাং স্প্যান লেংথ যত বাড়বে, দূরত্ব যত বাড়বে দুটা স্প্যান বা টাওয়ারের মধ্যে, তত কি দেখবো বলেন? স্যাগটা বেড়ে যাবে আর কি। ঠিক আছে? নেন থার্ড ফ্যাক্টর হবে টেনশনের ব্যস্তানুপাতিক। স্যাগ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টেনশন। আপনি বলতে পারেন টেনশনের কেন ব্যস্তানুপাতিক বলেন তো? কারণ তুমি ওকে যত শক্ত করে টাইট করে রাখতে পারবা, বেঁধে রাখতে পারবা, তত তোমার ঝুলে পড়ার প্রবণতা কী হয়ে যাবে বলেন? কমে যাবে। সুতরাং স্যাগ হচ্ছে কি টেনশনের উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক। নেন ফোর্থ ফ্যাক্টর। আচ্ছা ফোর্থ ফ্যাক্টর হচ্ছে যে স্যাগ টেম্পারেচারের সাথে সমানুপাতিক। মানেন টেম্পারেচার যদি বাড়ে ওয়েদারের, তাহলে কি তার কি মানে তার গরম হবে, তার গরম হলে কি তার আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি তার ঝুলে পড়া। সুতরাং টেম্পারেচার যদি বাড়ে তাহলে স্যাগও কী হবে বলেন? বাড়বে। টেম্পারেচার যদি কমে তাহলে স্যাগও কী হবে বলেন? কমবে। সুতরাং শীতকালে টান কেমন হবে বলেন? অনেক বেশি হবে। বুঝতে পারছেন? ভুলেও ভাবিও না যে এইটি মানে কি বলেন? টেম্পারেচার। ভুলেও ভাবিও না ভাই, এইটি মানে কি বলেন? টেনশন। বারবার বলতেছি। হ্যাঁ নেন তার মানে 5 নম্বরে আসেন। 5 নম্বরে বলতেছে যে ওকে নেন আর একটা আছে স্যাগ আর একজনের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ওয়েদারের উপর ডিপেন্ড করে। এটা আমি লিখতেছি না কি হবে না হবে। স্যাগটা ওভারঅল কার উপর ডিপেন্ড করে বলো? ওয়েদারের উপর ডিপেন্ড করে। এখন ওয়েদারের উপর কীরকম ডিপেন্ড করে বললাম, তুমি যদি এই পোলটাকে কাশ্মীর নিয়ে গিয়ে বসায় দাও বা সাইবেরিয়া নিয়ে বসায় দাও, সুতরাং ওইটার আলাদা ক্যালকুলেশন তোমার করা লাগবে। কারণ ওইখানে কি আছে বলো? বরফ আছে। শুধু টেম্পারেচার কম তা না, শুধু যে টেম্পারেচার কম তা কিন্তু না, ওইখানে কি পড়ে বলো? বরফ পড়ে। সুতরাং বরফ একটা ফ্যাক্টর। বুঝতে পারছেন কিনা বলেন? সুতরাং ওয়েদার বলতে আমরা এখানে বুঝতে পারি যে আইস, বুঝতে পারি আইসের একটা কি আছে বলেন? একটা ফ্যাক্টর থাকতে পারে। তাহলে আমরা এখন এইটা দেখব যে স্যাগের উপরে আইসের একটা ফ্যাক্টর আছে এবং আর একটা ফ্যাক্টর হচ্ছে বাতাসের একটা ফ্যাক্টর আছে, উইন্ড। দুইটা ফ্যাক্টর আছে। এখন বলতে পারে বাতাস কি ফ্যাক্টর আছে? দেখেন বাতাস যদি বেশি জোরে জোরে প্রবাহিত হয় তাহলে ওই তার কি হবে বলেন? মানে এর কি হবে? ঝুল খাবে না? কি হবে বলেন? ঝুল খাবে না? তাহলে একটা জিনিসকে ঝুলাইলে, একটা জিনিস মনে করো চুপচাপ করে দাঁড়ায় আছে, আর একটা জিনিস তুমি কি করতেছো বলো? ঝুলাচ্ছ। তা তুমি 5 মিনিট ধরে ঝুলাইলেও আপনি কি হবে বলো? আপনি কি হয়ে যাবে বলেন? ঝুলে যাবে না? এইখানকার সে হিঞ্জ দিয়ে তুমি আটকে রাখছো, এটা কি যাবে? লুজ হয়ে যাবে না? তাহলে দুইটা ইম্প্যাক্ট পাবো আমরা। এই ইফেক্টগুলো দেখবো, ওয়েদারের এফেক্ট। একটা যদি ওর উপর আইস পড়ে তাহলে আইসগুলো ধীরে 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 সকালের পর দেখবে এরকম মোটা হয়ে গেছে, তার ছিল দেখবে যে এরকম মতো, ওইটাকে আরও কি হয়ে গেছে? আইস পুরো পরে মোটা হয়ে গেছে। তার ওয়েট কি হয়েছে বলো? বাড়ছে, ওভারঅল ওয়েট। তাহলে আইসের একটা ইফেক্ট আছে। ওই আইসের কারণে কি হবে? আইস তো নিচে পড়ার ট্রাই করবে, সাথে কি ওই তার নিচে কি করবে? তার নিয়ে এসে নিচে নামার ট্রাই করবে। আচ্ছা সেকেন্ড কি বলো? ওয়াইন্ড। বাতাসের একটা কি আছে বলো? ইফেক্ট থাকবে, তার যে দোল খাবে হইতে পারে। সুতরাং এখানে উইন্ডের একটা ইফেক্ট দেখবে। হ্যাঁ একটা ভালো ম্যাথ আছে উইন্ডের, দেখবে যে বিকে ম্যাথে, তোমার বইতে নাই, বিকে ম্যাথের একটা বই আছে, দেখবে যে তার মানে ঝুল খেয়ে আসলে
এই দূরে তো পোল নাকি বলো, তাহলে তার আসলে বাতাসের এত জোরে বাতাস হয়েছে যে ওইটা আসলে এই স্যাকটা আসলে এরকম বাইরে দিয়ে হয়েছে আর কি, বুঝতে পারছেন? এইটা হয় তাহলে ঝুল খেলে তো কি হবে নর্মালি এদিক ওদিক ঝুল খাবে নাকি, তো এটা ঝুল খেয়ে একটু র্যান্ডম বাতাস হয়েছে, ঝুল খাওয়ার কারণে দেখবে যে স্যাক আসলে এইভাবে না হয়ে দেখবে যে এইভাবে হয়েছে আর কি, বুঝতে পারছেন? একটু র্যান্ডম বাতাস ফ্লো হয়েছে জন্য একটা ভালো বাচ্চা দেখবেন আর কি। যাই হোক, তাহলে আমরা এই ইম্প্যাক্টগুলো দেখবো, এইগুলো তো বুঝতে পারছি না কি বলেন, টেম্পারেচার এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই, এগুলো প্রমাণ করে ফেলছি আমরা অলরেডি। তাহলে আমরা এখন ডিল করবো স্যাগের ওপর ইম্প্যাক্ট ফেলবে কি বলো, আইসের কীভাবে ইম্প্যাক্ট হয় এবং উইন্ডের কীভাবে ইম্প্যাক্ট সেটা দেখবো, ঠিক আছে? তাহলে দেখবো ইফেক্ট অফ আইস অ্যান্ড উইন্ড অন কি বলেন স্যাগ, স্যাগের উপরে আইস এবং উইন্ডের কি ইম্প্যাক্ট ফেলে সেটা দেখবো আর কি। মুরাদ সাহেব বুঝতেছেন নাকি বুঝেন নাই? মজা আসতেছে না নাকি? ক্লিয়ার হচ্ছে নাকি হচ্ছে না? বাবা আসে না। তাহলে দেখেন একটু আমরা একটু বলি একটু এদিকে, প্রথমত ইফেক্ট অফ আইস দেখবো। হ্যাঁ দূরে দেখলাম না, উইন্ডার কি বলেন আইস দেখবো। তাহলে ইফেক্ট অফ আইস দেখি আমরা একটু আগে। প্রথমত ইফেক্ট অফ আইস, এবং আপনারা খুবই মানে অধৈর্য দেখবেন না, কারণ এইটার উপরে একটু পরেই ম্যাথ করবো আমরা। ইফেক্ট অফ আইস অন স্যাগ, স্যাগের উপরে তোমার আইসের ইফেক্ট আমরা দেখবো। হ্যাঁ নেন, তাহলে আমরা কি বলতে পারি বলেন তো? ট্রান্সমিশন লাইন নর্মালি আমাদের কাছে ছিল, তাই কি না? তাহলে এইটার উপর রাত ভরে কি পড়লো বলেন? বরফ পড়লো। বরফ পড়লে ওইটাকে তার কি চিকন থাকবে না মোটা হয়ে যাবে? অর্থাৎ তার একটা কোটিং পড়ে যাবে ওর উপর। তার একটা কি পরে বলেন? কোটিং পড়ে যাবে। বুঝতে পারছেন মুরাদ সাহেব? কোট পরি না আমরা? কোট পরি কি নিজেকে কি করার জন্য বলো? আবৃত করার জন্য, তাই না? তাহলে ওই কোটিং মানে তার তখন একটা কোট পরে ফেলবে, হ্যাঁ? তাহলে ওইটাকে বলছে কোটিং, কোটেড না কি বলতেছে এটা? হ্যাঁ কোটেড রাইস বলতেছে, কোটেড আইস বলতেছে, কোটেড আইস বলছে সেটাকে, যে ওই কোট পরে ফেলছে আর কি। হ্যাঁ কোটেড আইস। দেন তো কোটেড আইস পড়লে কি হবে বলেন? কন্ডাক্টরের যে আগের থিকনেস, এখনকার সেই থিকনেস থাকবে নাকি থাকবে না বলেন? সে মোটা হয়ে যাবে না বলেন তো? দেন তাহলে থিকনেস অফ দ্য কন্ডাক্টর, ওভারঅল থিকনেস, হ্যাঁ এটা আসলে থিকনেস না, ওভারঅল থিকনেস অফ দ্য কন্ডাক্টর কি বাড়বে না বসে থাকবে? এই যে বেড়ে গেছে কন্ডাক্টর, এটা সিম্বল দ্বারা বলছে কন্ডাক্টর কি বেড়ে গেছে, কি না? তাহলে কন্ডাক্টরের থিকনেসটা কি হয়ে যাবে বলেন? বেড়ে যাবে। তাহলে কন্ডাক্টরের থিকনেস যদি বেড়ে যায় তাহলে কন্ডাক্টরের ওয়েট কি আর আগের মতো থাকবে নাকি বেড়ে যাবে? ওয়েটও বেড়ে যাবে। তাহলে ওয়েট বাড়তেছে। হ্যাঁ তাহলে বলেন ওয়েট যদি বাড়ে তাহলে এবার কি হবে বলেন তো? ওয়েট যদি বাড়ে তাহলে স্যাগ কি বসে থাকবে? স্যাগও কি হবে বলেন? বাড়বে। বুঝতে পারছেন কি হবে বলেন? স্যাগ ইনক্রিজড হবে। ক্লিয়ার? ইনক্রিজড হবে। হ্যাঁ আর এই স্যাগটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল স্যাগ। কি স্যাগ বলেন? ভার্টিক্যাল স্যাগ। আমরা দেখবেন কোনটাকে ভার্টিক্যাল স্যাগ বলে কোনটাকে, হ্যাঁ দেখবেন সমস্যা নেই, ভার্টিক্যাল স্যাগ আর পরে আসবে। যাই হোক স্যাগ কি বলেন? বাড়বে। সুতরাং আইস যদি পড়ে তো আইস বেশি 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 পড়বে, ওভারঅল স্যাগের পরিমাণ দ্রুত কি যাবে বেড়ে যাবে, কারণ থিকনেস বাড়বে। দেখেন এই আমি এইখানে ফোকাস করি একটু বারবার করে। থিকনেস কি হচ্ছে বলো? এই যে বরফ পড়তেছে ওইটা কন্ডাক্টরে কি আছে বলো? থিকনেস কি হচ্ছে? বাড়তেছে। আবার সাথে সাথে কি হচ্ছে বলো? ওইটা। এই দুইটা আমার মেইন পয়েন্ট, কারণ এই দুটো ক্যালকুলেশন করে দেখতে হবে যে কতটুকু আইস মোটা হয়েছে তার, বুঝতে পারছেন? কতটুকু আইস তার উপর পড়ছে এটা ক্যালকুলেশন করব। ক্লিয়ার? এবং ওই আইস পড়ার কারণে কতটুকু ওয়েট বাড়ছে সেগুলো আমরা ক্যালকুলেশন করে দেখাবো। তাহলে সেটা করা যেতে পারে। আসেন শুরু করা যাক। নেন তাহলে ধরেন এই যে একটা তার নাকি, বুঝতে পারছেন? এটা তার, এটা কি তার বলেন? একদম সলিড তার, এর উপরে কিছু নাই। তাহলে এই অবস্থার এইটার যে ডায়ামিটার বা ব্যাস সেটাকে আমরা বলছি ডি। মন খারাপ করলেন? এই অবস্থায় তারের যে মোটাই চওড়া তাকেই বলছি বলো ডি বলতেছি। তাহলে রাত ভরের উপর কি পড়বে বলো? বরফ পড়বে। বরফ পড়লে স্বাস্থ্য রাস্তা কি হবে? ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক না? তাহলে এ বেড়ে 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 ধরো এর মোটা হয়ে গেছে কি বলেন? এরকম টাইপের কি হয়ে গেছে বলেন? মোটা হয়ে গেছে নাকি? বুঝতে পারছেন মোটা হয়েছে কিনা বলেন? এ একজন ছিল, তারপরে যে আমার হাত এসে বসলো আর কি। তাহলে ওভারঅল কি হয়েছে বলো? থিকনেস কি বাড়ছে না কমছে? বাড়ছে না? তাহলে এখন তোমরা আসলে দেখবা এই সাইডটা দেখবা, এই সাইডটা। হ্যাঁ এখন হচ্ছে এই সাইড দেখতেছো, এই যেরকম দেখতেছো তোমরা
বুঝতে পারছো? কিন্তু আমরা দেখবো জাস্ট কোন পাশটা বলো, এই পাশটা, মানে এরকম দেখাচ্ছি। হ্যাঁ, মানে এইখানে ভেতরে কি আছে বলো, কন্ডাক্টর, আর তার চারিদিকে আবৃত্ত পড়ে গেছে বলো আইসে। তাহলে তোমরা দেখবা আসলে এইটা দেখবা, এইটা হচ্ছে কি বলো, এই যে কন্ডাক্টরের এইটা, আর এর উপর কি পড়তেছে বলো, বরফ পড়তে। এই যে এইটা কি বলো, বরফের এরিয়া। তাহলে এর উপর যাবার কি পড়ে যাবে বলো, মনে আছে? বুঝেন নাই? এর উপর দিয়ে কি পড়ে যাবে, সেই বরফ পড়ে যাবে। বুঝতে পারছেন? নেন, তাহলে এইটুকু ডায়াটাকে, কন্ডাক্টরের ডায়াটাকে আমরা কি বলছি বলেন, ডি বলতেছি। আর ওইখানে মানে এতটুকু পুরুত্বের পুরু কি পড়ছে বলেন, বরফ পড়ছে। বুঝতে পারছেন? তাহলে বরফ তো তার শুধু উপরে পড়বে না। মুন্না সাহেব কি হালকা কষ্ট হয়ে গেছে আপনার নাকি আজকে? হ্যাঁ, মানে কষ্ট হয়ে গেছে নাকি, মানে আসার সময়? রামেশ সামনে আগায়, আচ্ছা আগায় না, নামাজের সময় দেখো দিকে। তাহলে এইটার মানে উপরে যে লেয়ার পড়ছে বরফের, ওই লেয়ারের থিকনেসটা কত বলো, টি। তাহলে উপর শুধু তো আর মানে কন্ডাক্টরের উপরে পড়বে না, কন্ডাক্টর কোন দিকে পড়বে বলো, চারদিকে পড়বে। তাহলে এই যে এতটুকু কি পড়তেছে বলো, এই যে এতটুকু হচ্ছে বরফের এরিয়া। এই পার্টটা হচ্ছে কি বলো, পুরাটা আমার বরফ পড়ছে। এই পার্টটা হচ্ছে পুরাটা হচ্ছে আমার বরফ পড়ছে। হ্যাঁ, ওকে। তাহলে এই বরফের এইখান থেকে এইটুকু কত বলো, টি পুরুত্বের হচ্ছে বরফ। তাহলে তো ওই পাশে যদি বরফ পড়ে, তাহলে এই পাশে কি পড়ছে বলো, বরফ পড়ছে। তাহলে সেই টি। বুঝতে পারছেন? তাহলে বরফ পড়ার আগে তোমার ব্যাস ছিল কত বলো, ডি, আর বরফ পড়ার পরে হয়ে গেছে ব্যাস কত বলো, ডি প্লাস 2t। 2t, কারণ আমার নিতে হবে ব্যাস এখান থেকে এই পর্যন্ত পুরাটা, একদম পুরো নিতে আগে নিতে হবে শুধু ডি, এবার কত বলো, ডি প্লাস 2t। কথা কি বুঝতে পারছেন? তাহলে নেন পরিচয়গুলো লিখে নেন। টি হচ্ছে কি বলেন, লেখা লাগবে, থিকনেস অফ দ্য কার বলেন, টি হচ্ছে থিকনেস অফ দ্য আইস। আসেন তারপরে কি বলছে বলেন, ডি, ডিটা কি বলেন, ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের ব্যাস। আর ডি প্লাস 2টি কি বলো, ওভারঅল ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর। ডি প্লাস 2টি হচ্ছে ওভারঅল ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর। ওকে, বুঝতে পারছেন? কি তুই কিছু বলতেছিস? ওভারঅল ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর। হ্যাঁ, পারছেন তো নাকি? এখন আমাদের কাজ হবে, কি কাজ হবে বলেন তো আমাদের? হ্যাঁ, তুমি তোমার জন্য তুমি বাইরে যাবা, তুমি এদিক ওদিক যাবা, তোমার জন্য বসে থাকবো আমি। সে না তুলুক, সেটা আমার দেখার বিষয় না। অনেক সময় পাইছি এতক্ষণ ধরে, তোমরা কি বসে বসে কি ডিমে তা দিছো? শেষ। আসেন দেখেন, এখন আমাদের কাজ কি বলেন তো, বলেন বলেন, বলে ফেলেন। এই যে বরফটুকু পড়ছে, এই বরফের ওয়েট কতটুকু সেটা আমাদের জাজমেন্ট করা দরকার। কারণ নর্মালি তো কন্ডাক্টর ওয়েট তো আমরা জানি কি না বলেন, কন্ডাক্টর হচ্ছে ডাব্লিউ। এই শুধু কন্ডাক্টর ওয়েট কত বলো, ডাব্লিউ। এখন এর উপর যখন আরো ওয়েট পড়লো, তখন ওই ওয়েটটা কতটুকু সেটা আমাদের জাজমেন্টের বিষয় আছে। বুঝতে পারছেন? নেন, তাহলে আমাদের কাজ হচ্ছে কি বলে, এই লাল কালারের কি বলে বরফের ওয়েটটা বের করা। অর্থাৎ আমরা বের করতে চাচ্ছি ওয়েট অফ দ্য আইস। আমরা কি বলো, এই আইসের কি বের করবো, ওয়েট বের করতে আমরা চাচ্ছি। বুঝতে পারছেন? নেন, কিভাবে বের করতে পারি? তাহলে আগে হচ্ছে এই ওয়েট কতটুকু জায়গা জুড়ে আছে সেইটা আমাদের বের করা, তাই কিনা বলেন? এই ওয়েট কতটুকু জায়গা জুড়ে আছে সেটা আমাদের কি করা বলেন, বের করা। এখন জায়গা মানে ক্ষেত্রফল, জায়গা মানে কি বলেন, আমরা যে বলি 100, 200, 300, এগুলো সবই কি ক্ষেত্রফল। বুঝতে পারছেন? তাহলে এই ওয়েট কতটুকু জায়গা জুড়ে আছে বলেন, এই ওয়েট কি সবটুকু জায়গা জুড়ে আছে? না, সবটুকু জায়গা জুড়ে নাই। মাঝখানে আবার কিছু অংশে কি নাই বলো, বরফ নাই। তাহলে যেটা করব আমরা, আগে এই পুরোটুকুর কি বের করবো বলো, এরিয়া বের করব। তার থেকে আমরা ভেতরে এরিয়াটুকু বাদ দিলে শুধু কার এরিয়া পেয়ে যাবো বলো, বরফের এরিয়া পেয়ে যাবো। ওরা আচ্ছা বুঝেন নাই? কন্ডাক্টর এরকম বরফ পড়লো, সম্পূর্ণ বরফ পড়বে তো। এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমার কলম, মানে কন্ডাক্টর। আর তার চারপাশে কি পড়তেছে, লাল কালারের কি পড়তেছে বলো, বরফ পড়তেছে। বুঝছেন নাকি তাও বুঝেন না? ক্লিয়ার? তাহলে এই
বরফ তো আর ভেতরে ঢুকবে না, বরফকে তার ভেতরে ঢুকে যাবে বলেন, ঢুকবে না। এই হবে কি, এই কন্ডাক্টরের চারপাশ দিয়ে থাকবে, বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে সেই কন্ডাক্টর, আর তার চারপাশে কি দেখাচ্ছে বলেন, এই সেই বরফ দেখাচ্ছে। আমার টার্গেট হচ্ছে শুধু এই বরফ কতটুকু জায়গা জুড়ে আছে তার ক্ষেত্রফল বের করা। তাহলে কি করবো বলেন, এই পুরোটার এরিয়া আমরা বের করব, তার ভিতর থেকে শুধু বাদ দিব কোনটা এরিয়া বলো, কন্ডাক্টরের এরিয়া বাদ দিলে শুধু কার এরিয়া থাকবে বলো, বরফ এরিয়া থাকবে। বুঝতে পারছেন না বলেন? তাহলে করেন, তাহলে এই পুরোটার এরিয়া বের করেন। কিভাবে বের করেন বলেন তো? এটা দেখতে কার মতো বলো, বৃত্তের মতো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত বলো, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার না, বৃত্তের ক্ষেত্রফল কত বলো, পাই আর স্কোয়ার। তাহলে এই পুরো বড় বৃত্ত নিয়ে কাজ করে যদি আমরা করি, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রে বলবো পাই আর স্কোয়ার। আর এর পরিচয় ব্যাসার্ধ, আর এর পরিচয় কি বলেন? কিন্তু আমরা তো ভাই এটা ব্যাসার্ধ জানি না, আমরা কি জানি বলো, এর ব্যাস জানি। তাহলে আমরা যদি ব্যাস দিয়ে বের করি তাহলে কি, পাই ডি স্কোয়ার বাই 4। বুঝতে পারছেন? কারণ এখানে পাই অফ আর মানে ব্যাসের অর্ধেক, তাহলে ঘুরে ফিরে আবার কি পাই ডি স্কোয়ার বাই 4 আসবে। বুঝতে পারছেন? তাহলে আমার লাগবে ডায়া। তাহলে এই বড় জিনিসের ডায়া কত বলো, একদম এখান থেকে এই পর্যন্ত নাকি, তাহলে ডি প্লাস 2t। তাহলে এই বড় জায়গার মানে পুরো ক্ষেত্রফলটা হচ্ছে কত বলো, পাই বাই 4, কি বলেন, পুরোটার ব্যাস। তাহলে কথা হয় বলেন, ডি প্লাস 2tর কি বলেন, স্কোয়ার। এটা কি বলো, পুরোটার কি বলো, এরিয়া। এখন আমার দরকার কি, শুধু বলো বরফের এরিয়া দরকার। তাহলে বৃত্ত থেকে আমরা কার এরিয়া বাদ দিব বলো, কন্ডাক্টর এরিয়া বাদ দিব। তাহলে কন্ডাক্টর এরিয়া কত হয় বলো, পাই বাই 4। এই কন্ডাক্টর ডায়া, তাহলে এই কন্ডাক্টর ডায়া কতটুকু বলো, ডি, তাহলে পাই বাই 4 ডি স্কোয়ার। বুঝতে পারছেন? এখন এইটা যে বের করলাম, এটা কি বের হয়েছে বলো, বরফের ক্ষেত্রফল বের হয়েছে, বরফ কতটুকু জায়গা জুড়ে আছে। বুঝতে পারছেন? কিন্তু আমাদের টার্গেট কি বলেন, ওয়েট বের করা। কি বের করা বলেন, ওয়েট বের করা। তাহলে ওয়েট বের করার জন্য কি করবো বলেন, বলেন দৈর্ঘ্য, ওয়েট বের করতে হবে। কি বের করবো বলেন, ওয়েট লাগবে, মানে তারের ওয়েট লাগবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন না বলেন, আমরা তারের কি বের করবো বলেন, ওয়েট বের করবো। আচ্ছা দেখেন, একটু মজার বিষয় হচ্ছে যে আমরা যে এইটুকু জায়গা বের করলাম, তাই না, এইটা কিন্তু শুধু এই পাশে কতটুকু বরফ লেগে আছে সেটা বের করছি, কিন্তু কিন্তু বরফকে শুধু এই জায়গায় লেগে আছে নাকি আরো এইদিকেও বরফ আসছে, একদম পুরো একদম কি বলে এই পাশে বরফ আসছে না। আচ্ছা একটু পরে চলেন বাবা, এদিকে খেয়াল করেন। আপনি শুধু এইটুকু জায়গা বের করছেন, বরফ শুধু ওই জায়গায় লেগে আছে, এটা কি এই পাশেও লেগে আছে না, এই পাশেও লেগে আছে না, এই পাশেও আসছে কিনা বলেন। তাহলে পুরো জায়গায় কি হয়েছে বলেন, বরফ লেগে আছে। তাহলে আপনি বের করছেন বরফের ক্ষেত্রফল, অর্থাৎ এই জায়গাটুকু কি বের করছে বলেন, বরফ কতটুকু সেটার এরিয়া বের করছেন। কিন্তু আমার লাগবে কি বলেন, পুরো তারে কতটুকু বরফ সেটা লাগবে না। তাহলে আপনি এইটুকুর এরিয়া পেয়ে গেছেন, এখন কি তারের পুরো লেন্থ দ্বারা আপনি যদি গুণ করে দেন, তাহলে আপনি কি পুরো বরফের কি পেয়ে যাবেন বলেন, পুরো বরফের আয়তন পেয়ে যাবেন। কথা বুঝছেন? বাংলা বুঝেন নাই? এইটার আয়তন কত হবে বলো, কিভাবে বের করবো এটার আয়তন? এইটার আয়তন বলো, এটার আয়তন বলো, কিভাবে বের করবো এটার আয়তন? এটা দেখতে কার মতো, আমার মতো না তোমার মতো? আমার মতো না তোমার, সিলিন্ডারের মতো। তাহলে আয়তন কিভাবে বের করে বলো? এই প্রথমে নিচের কি বের করে বলো, নিচে যেটা আছে, নিচে কি নিচেটা দেখতে কার মতো, বৃত্তের মতো না? তাহলে এর ক্ষেত্রফল বের করবো। তাহলে কথা হয় বলো, যদি এইটার রেডিয়াস আই আর হয়, তাহলে এইটার নিচের যে অংশটা সেইটার ক্ষেত্রফল কত বলো, পাই আর স্কোয়ার। আর হাইট কতটুকু বলো, এইচ। তাহলে এই যে হাইট, এবার হাইট গুণ করে দাও, তাহলে পাই আর স্কোয়ার এইচ গুণ করে দাও, তাহলে তুমি একদম পুরো জায়গায় কি পেয়ে যাবে বলো, পুরো জায়গায় কি পেয়ে যাবে বলো, একদম টপ টু বটম কি আয়তন পেয়ে গেল আর কি, একদম পুরোটা কি পেয়ে গেল বলো, আয়তন পেয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে তুমি শুধু এই জায়গার কি বের করছো বলো, ক্ষেত্রফল বের করছো, তাই কি না? তাহলে তুমি দেখেন এর সাথে কি বের করে, লেন্থ গুণ করে দাও, তাহলে কি সব জায়গায় কি পেয়ে যাবে বলো, আয়তন পেয়ে যাবে। বুঝতে পারছেন না বলো? তাহলে এর সাথে এখন কি গুণ দিতে হবে বলেন, এটা তো ক্ষেত্রফল, কোন জায়গার ক্ষেত্রফল বলেন, এই জায়গার ক্ষেত্রফল। আমার দরকার এই পুরো তারে কতটুকু বরফ ছেড়ে লাগবে আমাদের, নাকি? বুঝছেন? তাহলে কি করতে হবে, লেংথ গুণ করে দিতে হবে। তাহলে সেখানে কি গুণ করতে হবে বলেন, লেংথ। কিন্তু লেংথের পুরো কত বসাবো বলেন, 1 বসাবো। কি বসাবো বলেন, 1 বসাবো। কেন 1 বসাবো? কারণ আমাদের ওয়েট অফ দ্য আইস যত ওয়েট ছিল, দেখেন তো কন্ডাক্টর ওয়েট সেটা কি কেজি পার মিটারে না, কেজি পার
মিটারে কিন্তু। সুতরাং আমাদের মানে সম্পূর্ণ বরফের ওয়েট জানার দরকার নাই, আমাদের পার মিটারে কতটুকু ওয়েট আছে বরফের সেটা আমার জানা জরুরি। কারণ কন্ডাক্টরের ওয়েটকে আমরা বলছি এই পুরো তারের ওয়েট কত, কন্ডাক্টরের কি পুরো তারের ওয়েট নিছি যে এই পুরো তার ধরে ভাঁজ করে দাড়ি পাল্লায় মাপবো তারপরে ওয়েট কত হবে আমরা বলছি পার মিটারে কি বলেন কতটুকু, প্রতি মিটারে কতটুকু ওয়েট আছে তার, বুঝতে পারছেন? সুতরাং যে বরফের ওয়েট বের করতেছি সেটা কি পুরো তার জুড়ে যে বরফ আছে ওই তার আমরা কি বের করতেছি না বলেন, ওয়েট বের করতেছি না, আমরা তার 1 মিটারে কি বের করতেছি বলেন, ওয়েট কত সেটা বের। সুতরাং আমরা কত মিটার দ্বারা গুণ দেবো বলেন, সুতরাং 1 মিটার জুড়ে যে বরফটা আছে সেই বরফটা আমরা পেয়ে গেছি। কথা কি বুঝছেন? তাহলে এটা কি বলো, বরফের কি বলো, আয়তন বের হলো না, বরফের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য কতটুকু আমরা বের করতেছি, তাহলে এই বরফের কি বেড়ে গেল, আয়তন বেড়ে গেল না? তাহলে আয়তনের সাথে যদি ঘনত্ব গুণ করতে পারি, ঘনত্ব গুণ করলেই তার কি বেড়ে যাবে বলেন, আইসের ওয়েট বেড়ে যাবে। কথা কি বুঝছেন নাকি বুঝেন? ক্লিয়ার নাকি সমস্যা আছে কোনো প্রকারের? তাহলে সাথে আপনি কি গুণ দেবেন বলেন, বরফের ঘনত্ব গুণ। মানে ঘনত্ব কত বলেন, বরফের ঘনত্ব, বরফের ঘনত্ব হচ্ছে 915 কেজি পার মিটার কিউব। বুঝতে পারছেন? বরফের ঘনত্ব এই মুখস্থ, ঠাডা মুখস্থ, বরফের ঘনত্ব কত বলো? হ্যাঁ, তাহলে এই বরফের যে ঘনত্ব হ্যাঁ, বরফের না বরফের ঘনত্ব হচ্ছে কত বলেন, 915 কেজি পার কি বলেন মিটার কিউব। তাহলে আমরা আয়তন পেয়ে গেছি, আমি যদি ওই বরফের ঘনত্ব দ্বারা গুণ করে দিই তাহলে অতটুকু বরফের আমরা কি পাবো বলেন, ওয়েট পেয়ে যাব। আমার কথা কি বুঝতে পারছেন? বরফের আয়তন পেয়ে গেছি, ওই বরফের ঘনত্ব দ্বারা গুণ করতে হবে। সুতরাং আয়তনের সাথে আমরা জাস্ট কত গুণ করে দেবো বলেন, 915 গুণ করে দিলে আমরা কি পেয়ে যাবো, ওয়েট মানে ওয়েট অফ দ্য আইস পেয়ে যাবো। বাট এই ওয়েট অফ দ্য আইস কতটুকু জায়গার বলো, 1 মিটারের না পার মিটারের না, এই জন্য এরও ইউনিট হবে কত বলো, কেজি পার মিটার। ভাই কোনো প্রকার কনফিউশন থাকলে বলো, আমরা এটাই করবো কিন্তু, হ্যাঁ মন খারাপ করে যাবে না কিন্তু পরবর্তীতে। ভাই কি করলেন, তুমি বুঝতেছো ভাই? না বুঝলে বলবো, হ্যাঁ না দ্রুত করেন, ম্যাথ করতে হবে, শেষ করতে হবে আজকে স্যাগ, ইকুয়াল স্যাগ শেষ করতে হবে, কালকে আনইকুয়াল স্যাগ। পারছেন? শেষ? এগুলো মুছে ফেললাম নাকি না, এগুলো লাগবে না, এটা মুছে ফেলি, এটা আমাদের লাগবে না। তাহলে বুঝতে পারছেন আমরা শুধু বরফের আয়তন বের করলাম কত মিটারে বলেন, 1 মিটারের আয়তন বের করলাম, তার ঘনত্ব দ্বারা গুণ, কারো ঘনত্ব বলেন, বরফের ঘনত্ব দ্বারা গুণ করে দিলাম, তাহলে কি বেরোলো বলেন, ওয়েট বেড়ে গেছে। ভালো কথা, বুঝতে পারছেন আপনারা, অনেক ধন্যবাদ। এবার আসেন, তার মানে আয়তনকে আমরা যদি কি দ্বারা গুণ করি, ঘনত্ব দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাই, তার ওয়েট পেয়ে যাই। এবার একটু সিম্পলিফাই করা যায় কিনা, 915 π/4 কি কমন নেওয়া যায় কিনা বলেন, এই কমন নেওয়া যায় কিনা বলেন, কথা বলেন না কেন, যায়। তাহলে এখানে কথা হয় বলেন, a + b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বলেন, b স্কোয়ার মাইনাস কি বলেন, d স্কোয়ার। এরকম লিখতে পারি কি পারি না বলেন, নাকি পারি না? আচ্ছা, d স্কোয়ার কি করতে পারি বলেন, কেটে দিতে পারি, তাহলে 915 আর এখানে কি বলেন π/4 ইন্টু কত বলেন 4 dt প্লাস কি বলেন 4t স্কোয়ার লিখতে পারি কিনা বলেন। আচ্ছা, এখান থেকে কি কমন যায় বলো, 4t কমন যায়, কি কমন যায় 4t, তাহলে কি পাচ্ছি বলেন 915 π/4 ইন্টু কি বলেন 4t কমন যাচ্ছে, তাহলে পাশে কি থাকে বলেন d প্লাস t কিনা বলেন। আচ্ছা, 4 পর ক্যান্সেল আউট করে দিতে পারি, তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে বলেন 915 পাই t ইন্টু d প্লাস t, একক কি বলো কেজি পার মিটার। নাও তাহলে এইভাবে কি বের করবো বলো, ওয়েট অফ দ্য আইস বের করবো। যদি কোনোভাবে আমরা ওয়েটের থিকনেসটা বের করতে পারি তাহলে আমরা ওয়েটের কি পেয়ে যাবো বলো, ওয়েট পেয়ে যাবো। বুঝতে পারছেন? তাহলে 915 ইন্টু পাই ইন্টু πt ইন্টু d প্লাস টি বা টি প্লাস ডি যাই বলো না কেন, ঠিক আছে শেষ। তাহলে 915 কোথেকে আসতে বলো, 915টা হচ্ছে কি বলেন বরফের ঘনত্ব, মানে ডেনসিটি অফ দ্য আইস। তবে খেয়াল রাখতে হবে এই ফর্মুলা তখনই তুমি অ্যাপ্লাই করতে পারবা যখন কিনা সবাই এমকেএস এককে থাকতে হবে, অর্থাৎ সেন্টিমিটারে থাকলে হবে না, তাকে মিটারে নিতে হবে, গ্রামে থাকলে হবে না, তাকে কেজিতে নিতে হবে, এগুলো কিন্তু মাস্ট তোমার মেনে চলতে হবে। বুঝতে পারছেন? তাহলে ফর্মুলাটা তুমি কিছু মনে রাখো না রাখো ভাই,
ওয়েট অফ দ্য আইস এভাবে ক্যালকুলেট করা লাগবে তোমার, শেষ। নেন, তাহলে এখন যদি তোমাকে বলে এই যে ওয়েটটা বের করলাম সেটা কার ওয়েট বলো তো? আইসের ওয়েট। তো টোটাল কন্ডাক্টরের ওয়েট হবে কতটুকু বলো? টোটাল কন্ডাক্টরের ওয়েট হবে কতটুকু বলো? কন্ডাক্টরের নিজের ওয়েট প্লাস হচ্ছে কি বলো, বরফের ওয়েট, এই দুইটা মিলাই হবে কি বর্তমানে কন্ডাক্টরের ওয়েট। আমার কথা কি বুঝতে পারছেন কিনা বলেন? বলবেন ইমরান সাহেব, বুঝতে পারছেন? টোটাল ওয়েট হবে কন্ডাক্টরের নিজের ওয়েট প্লাস বরফের ওয়েটটা বের করতে। এটা কার ওয়েট? শুধুমাত্র কার ওয়েট বলো? শুধুমাত্র ওয়েট অফ দ্য আইস, আইসের ওয়েট। পারা যাবে? নেন, এবার আসবো কি বলেন, উইন্ডের একটা ইফেক্ট দেখবো আর কি, বাতাসের একটা ইফেক্ট আমরা দেখবো, এবং এইখান থেকে ভার্টিক্যাল স্যাগ ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? এইখান থেকে বাতাস না থাকলে কিন্তু কি হবে না বলেন, ভার্টিক্যাল স্যাগ ক্রিয়েট হবে না। কথা কি বুঝতে পারছেন? একমাত্র ভার্টিক্যাল স্যাগ বা স্ল্যান্ট স্যাগ এগুলো তখনই উচ্চারণ করতে পারবা যখন কি বলো, বাতাস থাকবে। বাতাস না থাকলে ভার্টিক্যাল স্যাগের কোনো মিনিংলেস। দেখবো আমরা এখন যে ভার্টিক্যাল স্যাগটা কি। স্যাগ তো বুঝলাম, ভার্টিক্যাল স্যাগ তাহলে নেন, ইফেক্ট অফ আইস শেষ। তাহলে আমরা যদি কি জানতে হবে, শুধুমাত্র ওয়েটের আইস জানতে গেলে, আইসের অফ ওয়েট জানতে গেলে শুধুমাত্র কাজ জানতে হবে, ওয়েটের থিকনেস জানতে হবে। হ্যাঁ, আর অবশ্যই খেয়াল করবেন যদি বরফের ঘনত্ব 915 না দিয়ে অন্য কিছু দেয় তখন কিন্তু তাকে ইউজ করা যাবে না বলেন, 915 ওইটা কিন্তু ইউজ করতে হবে যেটা দেওয়া থাকবে। হ্যাঁ, নেন এবার আসেন